Welcome to another exciting episode of Unzip Reboot and Relief podcast. আজকে আমাদের পডকাস্ট আবার বাংলায় এবং আজকে একটা নতুন জিনিস হচ্ছে আমাদের অডিয়েন্সের অনেক ইচ্ছের জন্য আমরা একটা প্রিভিয়াস এপিসোডের সেকেন্ড পার্ট করছি এবং আগের এপিসোডটাতে প্রথম পার্টের নাম ছিল আমাদের খিস্তির দুষ্টুমি গভীরতা ও মজা। তো আজকে আমরা একটু অন্যভাবে কথা বলবো, কিন্তু বেসিক্যালি খিস্তি নিয়েই কথা বলবো। আমাদের সাথে রয়েছেন অভ্র বসু, প্রফেসর অভ্র বসু। উনি ডিপার্টমেন্ট অফ বেঙ্গলি বিশ্বভারতীর প্রফেসর। উনি লিঙ্গুইস্ট, এটিমোলজিস্ট, লেক্সিকোগ্রাফিক এবং বেঙ্গলি স্ল্যাং রিসার্চার। অভ্রদা, কেমন আছো? এই তো চমৎকার আছি। ঠিক আছে। এবং খুব এক্সাইটেড এই কারণে যে আগেরটার এত রেসপন্স হয়েছে। হ্যাঁ। কিন্তু মানে আমরা 11-12-এ যখন পড়তুম তখন ইকোনমিক্সে একটা থিওরি পড়েছিলাম, সম্ভবত তার নাম হচ্ছে ল অফ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি। ফলে সেকেন্ড এপিসোডে কি হয় দেখা যাক। মানে আমি একটু টেন্সডই আছি, মানে এক্সপেকটেশন, কারণ আগেরটাতে যত প্রশ্ন করা যেত, এখন যেহেতু প্রশ্নগুলো একটু মানে কোন কমেছে বা অন্য জায়গায়, দেখা যাক আমরা হুম হুম কিভাবে এগোই। সো আজকে মানে গতদিন আমরা মেনলি কথা বলেছিলাম স্ল্যাং এর হিস্ট্রি, তার বিবর্তন, তার কনসিয়াস ইউজ ইত্যাদি নিয়ে। আজকে মেনলি আমরা কথা বলবো যে লিটারেচারে, বাংলা লিটারেচারে স্ল্যাং কিভাবে ইউজ হয়েছে ঊনবিংশ শতাব্দী, বিংশ শতাব্দী এবং রিসেন্ট টাইমে। তো এই আলোচনাটা শুরু করার আগে আমি একটা জিনিস জাস্ট পড়তে চাই। মানে বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ এদের নামও ডেফিনেটলি আসবে। সেটা হচ্ছে বঙ্গদর্শন থেকে। বঙ্গদর্শন একটা ম্যাগাজিন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় শুরু করেছিলেন 1872 সালে, এবং যেটা 1901 সালে রবীন্দ্রনাথ ট্যাগোরের এডিটরশিপে জিনিসটা আবার চলে। তো সেই বঙ্গদর্শনের একটা লেখা বা ভূমিকা সম্পর্কে একজন সমালোচক বলছেন, বঙ্গদর্শনের মতো অশ্লীলতা ছিল বাঙালির জাতীয় দোষ। তদানীন্তন বাঙালি রসিকতা বলতে বুঝতো অশ্লীলতা, গালাগালি বা ইতর ইঙ্গিত, যাহা ভদ্রের অশ্রাব্য বা অপাঠ্য এবং সুনীতির বিনাশক, তাহাই তাহাদের কাছে রসিকতা। তদানীন্তন যাত্রাওয়ালারা বাঙালির এই কুপ্রবৃত্তিকে উত্তেজিত করেছিল, কেননা যে সকল কবি এখানে গান বেঁধেছিলেন তাহারা চিত্তবৃত্তিকে চিত্তবৃত্তিকে ঘৃণিত ও অপবিত্র করিয়াছে। তার মানে সেই তখন থেকে ব্যাপারটার একটা ইউসেজ রয়েছে। এখান থেকে শুরু করলাম আমরা। তো এইবারে তাহলে তুমি একটু বলো যে ওই সময়কার প্রভাব, ঊনবিংশ শতাব্দী থেকে যদি আমরা শুরু করি। ঊনবিংশ শতাব্দী আমাদের ইতিহাসে খুব গুরুত্বপূর্ণ, তার কারণ হচ্ছে তার কলোনিয়াল প্রভাব। আমাদের মাইন্ডসেটটাকে কলোনি কিভাবে গ্রাস করে নিচ্ছে। কেননা আমাদের সাহিত্যের যে ধরনগুলো ছিল মধ্যযুগে, প্রধানত কাব্য, সেই কাব্যের ধরনের পরে 19th সেঞ্চুরিতে আমরা যখন কবিতাও পাচ্ছি, দেখছি কবিতার ফর্মটা বদলে গেল। গল্প, উপন্যাস ইত্যাদি আমরা পাবো 19th সেঞ্চুরি, মানে প্রোজ পাচ্ছি। হ্যাঁ, মানে বাংলা গদ্য 19 শতকে তৈরি হচ্ছে, এবং সে গদ্য সাহেবরা তৈরি করছে, এবং সাহেবদের প্রয়োজনেই তৈরি করছে। কেননা সাহেবরা যে সমস্ত ইংরেজ অল্প বয়সী সিভিলিয়ানরা ভারতবর্ষে পৌঁছচ্ছে, ভারতবর্ষ মানে ধরা যাক লেট 18th সেঞ্চুরি, তখন ভারতবর্ষ তো নয়, তখন ওদের আহ, এলাকা বলতে প্রধানত বাংলা। কেননা ওরা শুরু করছে আহ পলাশির যুদ্ধ থেকে ওদের কবজাটা।
এই অঞ্চলটার ওপর। ফলে অনেক দিন পর্যন্ত আমরা জানি যে 1911 পর্যন্ত কলকাতা ছিল ক্যাপিটাল ব্রিটিশ এম্পায়ারের। ফলে ওদের কাছে বাংলা ভাষাটা খুব ইম্পর্টেন্ট ছিল, কেননা বাংলা ভাষাটা না জানলে ওরা অ্যাডমিনিস্ট্রেশনটা চালাতে পারছে না। ফলে যারা সিভিলিয়ান আসছে এখানে অ্যাডমিনিস্ট্রেটিভ কাজের জন্য, তাদের বাংলা পড়াতে হবে। এবং বাংলা পড়াতে গেলে তো কবিতা পড়িয়ে একটা ভাষা শেখানো যায় না, সুতরাং তার জন্য গদ্য চাই। ফলে তার আগে হয়তো কিছু মানে দলিল দস্তাবেজ চিঠিপত্র এখানে কিছু গদ্য থেকে থাকতে পারে, কিন্তু সেগুলো মানে খুব পার্সোনাল লেভেলে, তো সেগুলোর তো কোনো প্রচার নেই। আমি একটা দলিল লিখলাম, সেটা তো আর 5 জন লোক পড়ছেন, বা চিঠি লিখছি সেটাও 5 জন লোক পড়ছে না। ফলে ফোর্ট উইলিয়াম কলেজ তৈরি হচ্ছে 1800 সালে। সেখানে ইংরেজ ছেলেমেয়েরাই, ইংরেজ সিভিলিয়ানরাই পড়তো, এবং তারা পড়তে আসতো প্রধানত বাংলা ভাষা। এবং তাদের বাংলা ভাষা শেখানোর জন্য তখন অনেক বই লেখা হচ্ছে বাংলায়, বাংলা গদ্য। এখন বাংলা গদ্য যখন লেখা হবে, তখন বাংলা গদ্যের ধরনটা কি হবে সেটাও তারাই ঠিক করছে। বাংলা ভাষাটা তৈরি হয়ে গেছে অন্তত 1000-1200 বছর আগে, এবং সেই ভাষাটার মধ্যে নানা রকম ইনফ্লুয়েন্স এসছে, আমি আগের দিন বলেছি। কিন্তু 19th সেঞ্চুরিতে যখন বাংলা ভাষাটার একটা স্ট্যান্ডার্ডাইজেশন হচ্ছে, এই স্ট্যান্ডার্ডাইজেশনটা ইংরেজরা করছে। ইংরেজরা করছে শুধু তাই নয়, ইংরেজদের সঙ্গে কিছু বাঙালি যুক্ত হচ্ছে তাদের হেল্প করবার জন্য, যারা হচ্ছে হিন্দু বাঙালি। হিন্দু বাঙালি কথাটা বলবার মূল কারণটা এই, যে এই হিন্দু বাঙালিরা মনে করছে যে এতদিনের মুসলমান শাসনের ফলে বাংলা ভাষায় প্রচুর আরবি ফার্সি শব্দ ঢুকে বাংলা ভাষাটাকে নষ্ট করে দিয়েছে। ফলে বাংলা ভাষার একটা ক্লিনজিং দরকার, এবং বাংলা ভাষাটাকে খুব প্রবল পরিমাণে ডিপার্সিয়ানাইজ করে এবং সংস্কৃতাইজ করে বাংলা ভাষার একটা নতুন চেহারা তৈরি করা। এটা দেখা যাবে হিন্দিতেও হয়েছে, কিন্তু হিন্দিতে অ্যাডভান্টেজটা হচ্ছে এই, যে হিন্দিতে খুব পার্সিয়ানাইজড যে হিন্দিটা, সেটা ইনক্লুডিং আ স্ক্রিপ্ট, সেটা একটা আলাদা ল্যাঙ্গুয়েজ হিসেবেই নিজেকে এস্টাবলিশ করতে পেরেছে উর্দু। কিন্তু বাংলার ক্ষেত্রে সেটা হয়নি। বাংলার ক্ষেত্রে আমরা অনেক সময় এখনো মুসলমানি বাংলা এই কথাটা বলি, কিন্তু বাংলা ভাষাটা 19th সেঞ্চুরি থেকে যখন শুরু হচ্ছে, তখন প্রধানত সেটাকে একদিকে ডিপার্সিয়ানাইজ করা হচ্ছে, আরেকদিকে সংস্কৃতাইজ করা হচ্ছে। ফলে আমরা এটা লক্ষ্য করব যে বাংলা গদ্যের একটা ধরন তৈরি হলো, যেটাকে আমরা বলি সাধু ভাষা। হ্যাঁ, সাধু ভাষা আমরা স্কুলে সকলে পড়েছি, এবং সাধু ভাষা মানেই শক্ত শক্ত সংস্কৃত শব্দ। হ্যাঁ, সাধু ভাষায় ফুল লিখলে হবে না, পুষ্প লিখতে হবে। এই যে ব্যাপারটা, আমি আগের দিন এটা বলেছিলাম কিনা খেয়াল নেই, কিন্তু এটা আমি সবসময় বলবার চেষ্টা করি, যে সংস্কৃত থেকে যখন বাংলা আসছে, তখন সংস্কৃতে একটা শব্দের হয়তো 20টা, 25টা, 40টা সিনোনিম আছে। কিন্তু যখন মডার্ন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজে আসছে, বাংলা হিন্দি সব ভাষাতেই, তখন আমরা সেই 40টার মধ্যে একটা কি দুটো, অনেক সময় একটাকে বেছে নিচ্ছি। যেমন ধর, আমি কখনোই বাংলা কথা বলতে গিয়ে রবি বলবো না, ভাস্কর বলবো না, হ্যাঁ, সূর্য বলতে, হ্যাঁ, ও, আমি বলবো না আজকে ভানু, আজকে আদিত্য উঠেছে, হ্যাঁ, আজকে সকাল থেকে আদিত্যকে দেখা যাচ্ছে না। হ্যাঁ, এখন মার্তণ্ড, হ্যাঁ, দিনমণি, অজস্র মানে সূর্যের শব্দ। এখন যেমন
এই যে পুষ্প বললাম, আমরা কখনো পুষ্প বলবো না যদি না খুব ফর্মাল কোনো একটা সিচুয়েশনে যে তাকে পুষ্প স্তবক দিয়ে অমুক করা হচ্ছে। হ্যাঁ, এমনিতে আমরা ফুলই বলবো। এখন এইটা হচ্ছে আধুনিক ভারতীয় ভাষার প্রধান টেন্ডেন্সি, যে আমি সংস্কৃতের যে প্রচুর অল্টারনেটিভ গুলো ছিল একটা শব্দের, সেগুলোকে আমরা কমিয়ে নিচ্ছি। বাংলা কবিতায় রয়ে গেল, কবিতায় এখনো ভানু থাকবে, রবি থাকবে, ভাস্কর থাকবে, মিহির থাকবে, থাকবে, কিন্তু বা থাকতো, এখন আধুনিক কালে হয়তো সেগুলো অনেক কমে যাচ্ছে। কিন্তু বাংলা কথা বলার সময় আমরা কিন্তু এই শব্দগুলোকে ব্যবহার করি না। কিন্তু যে মুহূর্তেই বাংলাকে আমি সংস্কৃতাইজ করছি, সেই মুহূর্তে এই শব্দগুলোকে ফিরিয়ে আনছি, এবং এই শব্দগুলো অনেক সময় যেটাকে রিপ্লেস করছে সেটা হলো আমাদের চালু আরবি ফার্সি শব্দগুলো। হ্যাঁ, 1838-এ জয়গোপাল তর্কালঙ্কার বলে এক ভদ্রলোক, তিনি একটা ডিকশনারি কম্পাইল করছেন, যে ডিকশনারিটার নাম হচ্ছে পারসিক অভিধান। এবং সেই পারসিক অভিধানে জয়গোপালের বক্তব্য হলো যে বাংলা ভাষায় প্রচুর খারাপ শব্দ ঢুকেছে, জাবনিক শব্দ, হ্যাঁ, যেগুলো আরবি ফার্সি ইত্যাদি থেকে এসছে, তাতে বাংলা ভাষাটা একদম নষ্ট হয়ে গেছে। ফলে সেইগুলোকে বদলে আমরা কি কি মানে শুদ্ধ বাংলা ব্যবহার করতে পারি। মানে তাতে কিছু কিছু সময় ভীষণ হাস্যকর হয়ে যায় জিনিসটা, যে তারা বলছেন যে দোকান ব্যবহার করা যাবে না, তার বদলে বিপণী বলতে হবে, বা আপন বলতে হবে। আপন মানে মূর্ধন্য দিয়ে আপন, দক্ষিণ আপন, হ্যাঁ সেই আপন। ও, আচ্ছা। তো এই যে টেন্ডেন্সিটা, এখন কথাটা হলো যে আমরা যখন সংস্কৃত থেকে চলে আসছি আধুনিক যুগে, তখন কিন্তু আমরা বাংলা ভাষাটায় এই এলিমেন্ট গুলোকে সিম্পলিফাই করে নিয়েছি, অজস্র শব্দ বাদ দিয়েছি, এবং যেখানে আমাদের দরকার পড়েছে সেখানে আমরা অনেক আরবি ফার্সি শব্দ একেবারে নির্বিচারে নিয়েছি। এই সময়টায় ইংরেজরা যেহেতু মুসলমানদের হারিয়ে শাসনে আসছে, এবং ইংরেজদের যারা সাহায্য করছে তাদের মধ্যে হিন্দুদের একটা সেকশন যেহেতু ছিল, ফলে হিন্দুরা এইটা একটা অপরচুনিটি হিসেবে দেখছে, যেখানে তারা তাদের আহ, মানে নিজস্বতাটাকে আরেকবার রিক্লেম করতে পারে। ফলে যে মুহূর্তে আমি একটা ভাষার নাম দিচ্ছি সাধু, সে মুহূর্তেই আমি কিন্তু বাই ডিফল্ট অন্য ভাষাটাকে অসাধু বলছি। আমরা তাকে চলিত বলছি, এটা ঠিক, কিন্তু আমি ইমপ্লাই করছি যে এটাই সাধু ভাষা, অন্যটা সাধু ভাষা নয়। হ্যাঁ, মানে এইটা বেসিক্যালি একটা রাজনীতি। ভাষা প্রচন্ড রাজনীতির জিনিস, তো ভাষা ভীষণ ভাবে রাজনীতির জিনিস। মানে ইংরেজরা যেহেতু কলকাতাকে তাদের ক্যাপিটাল করলো, এবং কলকাতাকে কেন্দ্র করেই তারা আস্তে আস্তে আহ, তাদের সাম্রাজ্য বিস্তার করছে, এবং কলকাতাতে তো সেই মুহূর্তে খুব বড় কিছু সংস্কৃতি ছিল এরকমটা নয়। কলকাতায় কিছু খুচরো ওই সুতানুটি, গোবিন্দপুর, কিছু ছোট ছোট গ্রাম ছিল। কিন্তু সেই মুহূর্তে বাংলার যেটা মেজর কালচারাল হাব, কালচারাল সেন্টার, সেটা ছিল নদিয়া। এবং লেট 18th সেঞ্চুরি, ধরে যাক সিপাহী বিদ্রোহের একটু আগে, সেটা কনসেন্ট্রেট করেছিল কৃষ্ণনগরে। ফলে বাংলার যেটা স্ট্যান্ডার্ড ডায়ালেক্ট আমরা এখন ব্যবহার করি, সেটা কিন্তু আসলে এই নদিয়া থেকে যে ভাষাটা আসছে। হুম মানে কোনো কারণে যদি বাংলা ইংরেজরা কলকাতায় শুরু না করে ঢাকায় শুরু করত,
তাহলে আমাদের ভাষাটা কিন্তু অন্যরকম হতো। কেননা ভাষাটা স্ট্যান্ডার্ডাইজ হচ্ছে তাদের হাতে, এবং স্ট্যান্ডার্ডাইজেশনের সময় তারা কিন্তু ভাষাটাকে অনেক দূর পর্যন্ত একটা ক্লিনজিং চলছে। হ্যাঁ, একটা একটা মানে আহ, কিছু শব্দ আমরা বাদ দিয়ে দিচ্ছি, তার বদলে নতুন কিছু শব্দ আনছি, এবং এটা দেখবি যে এইটা নিয়ে একটা ডিবেট কিন্তু দীর্ঘদিন ধরে চলবে। ধরা যাক ইংরেজরা যারা আসছে, যারা বাংলা শিখবে, তাদের জন্য বাংলা বই যারা লিখছে, তাদের মধ্যে ছিলেন মৃত্যুঞ্জয় তর্কালঙ্কার, বিদ্যালঙ্কার। এখন মৃত্যুঞ্জয় তিনি খুবই পণ্ডিত, একদম পণ্ডিত, টোলের পণ্ডিত। ফলে তিনি কিন্তু প্রচন্ড সংস্কৃতাইজড একটা বাংলা লিখছেন। এখন যে লোকটা এদেশে আসবে এবং সাধারণ মানুষের মধ্যে ইন্টারাক্ট করে তার অ্যাডমিনিস্ট্রেটিভ কাজগুলো করবে, সে যদি খুব সাধু ভাষায় কথা বলতে শুরু করে, তাহলে সেটা কতটা এফেক্টিভ হবে সেটা একটা প্রশ্ন। হুম। ফলে মৃত্যুঞ্জয়ের পাশাপাশি কেরি, উইলিয়াম কেরি, তিনি একটি বই লিখছেন, বইটা খুব ইন্টারেস্টিং। সে বইটার নাম হচ্ছে কথোপকথন। সে বইটা আসলে কিছু ডায়ালগের কম্পাইলেশন, কাল্পনিক ডায়ালগ, যে লোকেরা কথা বলছে, লোকেরা ঝগড়া করছে, এবং সেই ঝগড়ার মধ্যে মানে পুকুর ঘাটে বা কলতলায় মেয়েদের ঝগড়া। হ্যাঁ, কেরি কিন্তু সেই ভাষাটাকে খুব গুরুত্ব দিচ্ছেন। অথচ মৃত্যুঞ্জয় বা ইভেন কেরির যিনি মুন্সি ছিলেন রামরাম বসু, রামরাম বসুও ফোর্ট উইলিয়াম কলেজের একজন ইম্পর্টেন্ট লেখক, এরা কিন্তু এই ভাষাটাকে ঠিক এইভাবে পছন্দ করছেন না। মানে প্রমথনাথ ঋষির একটা উপন্যাস আছে কেরি সাহেবের মুন্সি, তাতে কেরি সাহেবের মুন্সি রামরাম বসু তিনি কেরির বাংলায় বক্তৃতা দেবেন। কেরি তো মিশনারি ছিলেন, যীশু খ্রিস্টের নাম প্রচার করবেন। ফলে কেরির জন্য তিনি বক্তৃতা লিখে দিচ্ছেন বাংলায়, রেডি করে দিচ্ছেন, হে ভদ্র মহোদয় ও ভদ্র আহ, মহিলাগণ বা ইত্যাদি ইত্যাদি। তা কেরির সঙ্গে এটা একদম বাচ্চা ছেলের ভাব হয়েছে, একদম মানে রাস্টিক একটা ছেলে, তার কোনো মানে শিক্ষা দীক্ষা সেই অর্থে নেই। কেরি তার সঙ্গে কথা বলে বাংলাটা শিখছে, এবং কেরি দেখছে যে তার ভাষাটা লোকের সঙ্গে ইন্টারাক্ট করবার পক্ষে অনেক বেশি এফেক্টিভ এই আম, রাম রাম যে সংস্কৃত ঘেঁষা বা মৃত্যুঞ্জয়ের আরো বেশি সংস্কৃত ঘেঁষা যে বাংলা, তার তুলনায়। তো কেরি রামরামকে বললেন যে না, তোমার হে ভদ্র মহোদয়গণ অমুক তমুক বলে আমি শুরু করব না, আমি আমার বক্তৃতা শুরু করব হে মাগি ও মিনসেগণ, হে মাগি মিনসে ও অন্যান্য ফলানাগণ। হ্যাঁ, ফলানা শব্দটা বাংলায় এখন একদমই চলে না, কিন্তু হিন্দিতে ফালানা তো খুবই চলে এখনো। তো মানে এইভাবে কেরি শুরু করতে চাইছেন। আর মুশকিলটা হচ্ছে যে সিভিলিয়ানদের জন্য যেটা, সেটা একেবারে কাজের জায়গা, সেটা প্রয়োজনের জায়গা। কিন্তু বাঙালিরা যখন আস্তে আস্তে সাহিত্য চর্চা করতে শুরু করছে, তারা তো ওই সংস্কৃতাইজ বাংলাটাতেই ফিরে যাওয়ার চেষ্টা করছে, বাংলা গদ্য চর্চাটা কিন্তু সেই ভাষাতেই হচ্ছে। এবং যে কারণে বাংলায় ওই সাধু আর চলিত, এটার মধ্যে একটা খুব মার্কড তফাৎ আছে কিন্তু। হুম। এবং 19th সেঞ্চুরিতেও আমরা দেখব যে একদিকে যেমন বিদ্যাসাগরের খুব সাধু ভাষায় লেখা কিছু রচনা, কালীপ্রসন্ন সিংহ তিনি মহাভারত অনুবাদ করছেন সাধু ভাষায়, তার পাশাপাশি কালীপ্রসন্ন যখন হুতুম প্যাঁচার নকশা লিখছেন, তখন কিন্তু তার ভাষাটা একদম কথ্য ভাষা, নকশা। হ্যাঁ, নকশা তো আসলে সমাজের একটা
মানে দলিল, সমাজের একটা ছবি তুলে আনে, নকশা, নকশা বা প্রহসন, সেই সময়কার গোড়ার দিককার নাটক যেগুলো, সেগুলোতে কিন্তু আমরা ভীষণ খেয়াল করি যে যেগুলো একদম সামাজিক লেখা, তাতে প্রচুর স্ল্যাং পাচ্ছি। স্ল্যাং পাচ্ছি মানে কি, সেগুলো তখনও হয়তো স্ল্যাংই নয়। হ্যাঁ, আমরা তখন তাদের স্ল্যাং হিসেবে ঠেলে দেওয়ার চেষ্টা করছি। মানে তাদের আমি এমন কিন্তু একটা আমি পারসিভ করছি ব্যাপারটাকে অনেকটা ফাংশনাল ল্যাঙ্গুয়েজের মতো। একটা ফাংশনাল ল্যাঙ্গুয়েজ ছিল, রাইট। কিন্তু যে মুহূর্তে আমি এটা প্রোজকে নিয়ে আসছি, সেটা তো শুধু ফাংশনাল ল্যাঙ্গুয়েজ নয়, হুম। প্রোজটার একটা লিটারারি এলিমেন্ট থাকে। ফলে সেই প্রোজটা আমাদের ফাংশনাল ল্যাঙ্গুয়েজকে অনেক দূর পর্যন্ত মানে রেস্ট্রিক্ট করছে, অনেক দূর পর্যন্ত সেটাকে নিয়ন্ত্রণ করছে। ফলে আমরা যেটাকে আগে অনেক সহজে বলতে পারতাম, হঠাৎ দেখছি যে সেগুলো আর সহজে বলতে পারছি না। আমরা হঠাৎ অনেক বেশি সংস্কৃত শব্দের দিকে ফিরে যাচ্ছি। হ্যাঁ, এখন এই এই জায়গাটা না গোটা 19th সেঞ্চুরি ধরেই এই ক্রাইসিসটা ছিল। এবং আমরা এটা লক্ষ্য করব যে সেই সময় লোকে, বিশেষত পণ্ডিত যারা, পণ্ডিত মানে তো ব্রাহ্মণ পণ্ডিত, তারা যেহেতু সমাজের ওপরের স্ট্রাটার লোক, তারা যেহেতু সমাজ যে কি হবে না হবে এটা অনেক দূর পর্যন্ত ডিকটেট করে, ফলে তারা একরকমের আহ ভাষার ফ্রেম তৈরি করে দিচ্ছে, যেটা লোকের মনের মধ্যে, লোকের মানে লোকের কাজের জগতের মধ্যে যে ভাষাটা ছিল, তার থেকে কিন্তু আলাদা হয়ে যাচ্ছে। যতদিন মুসলমান শাসন ছিল, ততদিন তো তাদের কথায় চলেছে, ব্রাহ্মণদের কথায় চলেনি। বাঙালি সমাজ, বাঙালি সমাজ মানে তো শুধু হিন্দু সমাজ নয়। কিন্তু 19th সেঞ্চুরিতে এটা আমরা লক্ষ্য করব যে ইংরেজদের সঙ্গে প্রথম ইন্টারাকশনটা কিন্তু হিন্দুদেরই হচ্ছে। মুসলমানরা তারা রিলাক্টেন্ট ছিল ইংরেজদের সঙ্গে, ব্রিটিশদের সঙ্গে সেই ইন্টারাকশনে আসতে। ফলে বাঙালি সমাজটা তখন ডিকটেট করছে। হ্যাঁ, মানে ধরা যাক এখন পুরো জিনিসটা বোঝা যাবে না এই কারণে যে এখন দুটো বাংলা ভাগ হয়ে গেছে, এবং সেটা অনেক দূর পর্যন্ত কমিউনাল লাইনে। হ্যাঁ, পূর্ববঙ্গে অনেক বেশি আহ মুসলমান, পশ্চিমবঙ্গে অনেক বেশি হিন্দু। ফলে এখনকার বাংলায় এই ডিভিশনটা বাংলাদেশের বাংলা পশ্চিমবঙ্গের বাংলায় হয়ে গেছে। হ্যাঁ, ওখানে ওরা আম, গোসল বলবে, ওখানে ওরা নাস্তা বলবে, আমরা এখানে স্নান বলবো, জল খাবার বলবো, হ্যাঁ, বা টিফিন বলবো। হ্যাঁ, কিন্তু নাস্তা শব্দটা আমরা প্রায় হিন্দু পরিবারে প্রায় ব্যবহারই হয় না। এখন এই মানে যদি দুটো সম্প্রদায় পাশাপাশি থেকে কন্টিনিউয়াস এই শব্দ ব্যবহারের মধ্যে দিয়ে যেত, তাহলে ভাষাটার এই ডাইভার্সিটিটা আরো অনেক বেশি কনফ্লিক্টিং হতো। এখন যেন অনেক বেশি দুটো সেপারেট, দুটো ডোমেইনে দুটো আলাদা ধরনের বাংলা চলছে। এখন এই যে বাংলাটাকে ইংরেজ আমলে আস্তে আস্তে দাঁড় করানো হচ্ছে, এটাই কিন্তু মানে আমি যাকে বলতে পারি যে হিন্দু বাংলা, সংস্কৃত নির্ভর বাংলা। কেননা এই বাংলায় আমরা বারবার বারবার যেটা চেষ্টা করেছি, সেটা হচ্ছে যে আরবি ফার্সি গুলো, সব ফার্সি শব্দগুলোকে অ্যাজ ফার অ্যাজ পসিবল সরিয়ে রাখতে। ধরা যাক মানে কিরকম হয় যে আমরা বাংলায় কোর্টের বাংলা চিরকালই আদালত বলে এসেছি, আমাদের ছোটবেলাতেও বলে এসেছি।
হ্যাঁ, এখন ক্রমশ মানে বিচারালয়, ন্যায়ালয়, এই জাতীয় শব্দ ব্যবহারের একটা আহ প্রবণতা লক্ষ্য করছি। হ্যাঁ, মানে এইগুলো তো পলিটিক্স, এগুলো আর কিচ্ছু নয়। হুম, মানে এই পলিটিক্সটা তো এখনো চলছে, এই মানে কমিউনাল লাইনে পলিটিক্সটা, সেটা ভাষার উপরেও তার ইম্প্যাক্টটা থাকে। ফলে এই জায়গাটা থেকে 19th সেঞ্চুরিতে যে ভাষাটা তৈরি হচ্ছে, যেটা সাধু নয়, সেটাই অনেক বেশি স্ল্যাং এর দিকে চলে গেল। ফলে ওখানে ডিভিশনটা অনেক সিম্পল হয়ে গেল, অনেক ইজি হয়ে গেল। মানে প্রি কলোনিয়াল বাংলায় আমাদের পক্ষে গালাগালি চেনা যা সম্ভব, কিন্তু আমাদের পক্ষে মানে যেগুলো নন অ্যাবিউজিভ স্ল্যাং, সেগুলো চিহ্নিত করা কিন্তু খুব মুশকিল। হুম, কেননা সেখানে ঠিক সামাজিক কনটেক্সটটা কি ছিল তার যেহেতু খুব একটা রেকর্ড নেই, সেহেতু সেই সময়টা আমরা আমরা সেই সময়কার বাংলা স্ল্যাং বলতে কি বুঝবো? আমরা সেই সময়কার বাংলা স্ল্যাং বলতে বুঝবো যেগুলো নিয়ে ট্যাবু আছে। হুম, সেক্সুয়ালিটি নিয়ে ট্যাবু, মানুষের মানে জেনিটালস নিয়ে ট্যাবু, অথবা যেখানে গালাগাল দেওয়া হচ্ছে একেবারে, যাকে খিস্তি, সেগুলো পুরনো শব্দ। আমি আগের দিনই বলেছিলাম যে সেগুলো পুরনো শব্দ, সেগুলো আমরা এখনো ব্যবহার করি। কিন্তু ধরা যাক এই ঢপ মারিস না, এই ঢপ মারিস নার কোনো কাউন্টার পার্ট 17th সেঞ্চুরি 16th সেঞ্চুরির বাংলায় ছিল কিনা হুম, জানি না আমরা। এটা হুম, আমরা জানি না, কেননা সেই সময়কার মানুষের বলবার কথার, মুখের কথার কোনো রেকর্ড নেই। হ্যাঁ, মানে ইউরোপে অন্তত, ইংল্যান্ডে, আমি আমি ইংরেজি ভাষার কথাই ভালো করে জানি বলে বলতে পারছি যে ওদের কিন্তু মোটামুটি 16th সেঞ্চুরি থেকে রেকর্ডেড স্ল্যাং, স্ল্যাং বলেই রেকর্ডেড, স্ল্যাং শব্দটাই হয়তো আসেনি, কিন্তু তাও অন্য কোনো নামে সেটাকে রেকর্ড করা হচ্ছে যে এই শব্দগুলো আহ ভদ্র ব্যবহারের শব্দ নয়। আমাদের এই জাতীয় রেকর্ড কিছু নেই। ফলে আমরা সত্যি সত্যি 19th সেঞ্চুরির আগে কোন জিনিসটাকে আমরা স্ল্যাং বলতে পারবো, এইটা আমাদের কাছে খুব ক্লিয়ার নয়। ফলে যেটা দাঁড়াচ্ছে যে 19th সেঞ্চুরিতে আমরা যে সাহিত্য পাচ্ছি, সে সাহিত্যটা মোটের উপর খুব শুদ্ধ ভাষায় লেখা, সাধু ভাষায় লেখা। বঙ্কিম লিখছেন পরের দিকে, কিন্তু এইটা খেয়াল করব যে বঙ্কিম সম্পর্কে কিন্তু এরকম একটা অভিযোগ ছিল যে বঙ্কিম খুব শুদ্ধ ভাষায় লেখেন না। বঙ্কিমের ভাষার মধ্যে একটা আহ সব পোড়া মরা দাহ গোছের ব্যাপার আছে, একটা গুরু চণ্ডালী আছে। wow, হুম, এখন এইটা বঙ্কিমের ভাষা সম্পর্কে যদি তখন বলা হয়ে থাকে, এখন আমাদের নিশ্চয়ই খুব অবাক লাগে। কেননা এই মুহূর্তে আমরা যদি বিচার করতে চাই তাহলে বঙ্কিম হচ্ছে মানে সাধু ভাষার পারফেক্ট এক্সাম্পল গুলোর মধ্যে একটা। কিন্তু বঙ্কিমের ভাষাকেও সেই সময় বলা হয়েছিল যে এটা হচ্ছে আহ গুরুচণ্ডালী দোষে দুষ্ট। বঙ্কিম হয়তো এদিক ওদিক একটা দুটো হালকা শব্দ ব্যবহার করেছেন, ভেবেচিন্তেই করেছেন। কিন্তু এই যে বঙ্কিম সম্পর্কেও এই কথাটা যখন বলা হয়, তখন আমরা এটা বুঝতে পারি যে ভাষাটাকে ঠিক কোন সাধুতার পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে। মানে আমি আমি আমার প্যারামিটারটা কোনখানে ফিক্স করেছিলাম, যাতে বঙ্কিমও সব পোড়া মরদাহ করছে। হুম,
তো এই যে মানে ফিক্সিং অফ দ্য প্যারামিটার, আমরা আগের দিনই বলেছি যে মানে যতক্ষণ না একটা সাধু ভাষা থাকে, সাধু না বলি, অন্তত শিষ্ট ভাষা, স্ট্যান্ডার্ড মান্য ভাষা, প্রমিত ভাষা না থাকে, ততদিন স্ল্যাং বলে কিছু নেই। কেননা স্ল্যাং মানে হচ্ছে দ্য আদার, যেটা ওটাতে নেই সেটাই স্ল্যাং। ফলে এখন এই শিষ্ট ভাষাটার প্যারামিটারটাকে আমি কোথায় সেট করব, তার উপর নির্ভর করবে আমার স্ল্যাংটা কোথায় দাঁড়াবে। মানে একটা সময় একেবারে 19th সেঞ্চুরির শেষে যখন সাহিত্য পরিষদ তৈরি হচ্ছে, তখন সাহিত্য পরিষদ, বঙ্গীয় সাহিত্য পরিষদ অনেকগুলো প্রজেক্টের মধ্যে একটা চেষ্টা করছে যে বাংলা পরিভাষা, টার্মিনোলজি কি করে তৈরি করা যায়, এবং সেখানে নানা রকম ডিবেট হচ্ছে। এবং সেই ডিবেটে দেখা যাচ্ছে যে সবারই টেন্ডেন্সিটা হচ্ছে সাধু ভাষার দিকে। তো তখন এক ভদ্রলোক, তার নাম বীরেশ্বর পাঁড়ে, তিনি একটা ভিউ রেখেছিলেন, সেটা খুব ইন্টারেস্টিং। তিনি বলছিলেন যে এখন যে আকারের ভাষা লেখাপড়ার ভাষা হিসেবে দাঁড়িয়ে গেছে, সেটা বিদ্যাসাগর মহাশয়ের অবলম্বিত ভাষার বহু পূর্ব হইতেই দেশে চালিত হইয়াছিল। সংস্কৃত শব্দ বাহুল্য থাকায় তাহা চাটগা হইতে আসাম এবং মেদিনীপুর হইতে জলপাইগুড়ি সর্বত্র বোধ সুলভ আছে। কিন্তু এই ভাষাকে ভাঙিয়া যদি প্রদেশের অপভাষা ও গ্রাম্য ভাষার শব্দ দিয়া নূতন করিয়া গড়িতে যাই, তবে ফল কি হইবে? এতদিনের চেষ্টায় যাহা অগ্রসর হইয়াছে, তাহা আবার পিছাইয়া পড়িবে। অর্থাৎ 19th সেঞ্চুরির শেষে মনে করছে যে না, আমরা এই কথ্য ভাষাগুলো ব্যবহার করব না, আমরা ওই সাধুটাকে, কেননা সেটা সবাই বোঝে, লোকাল ভাষা লোকাল লোক ছাড়া কেউ বোঝে না। ফলে এটা রেজিস্টেন্স কিন্তু তৈরি হয়েছিল খুব প্রবল ভাবে। হ্যাঁ, হরপ্রসাদ শাস্ত্রীর মতন মানুষ, এমনকি বঙ্কিমের মতন মানুষও অনেক সময় মনে করছেন যে নতুন শব্দ তৈরি করাটা খুব জরুরি। হুম, মানে স্ল্যাং বলা হয় যাকে, সেই সমস্ত শব্দকে সংগ্রহ করা প্রয়োজন। বিদ্যাসাগর কিছু শব্দের কম্পাইলেশন করেছিলেন, এবং বিদ্যাসাগর যে সমস্ত শব্দের কম্পাইলেশন করেছিলেন তার মধ্যে কয়েকটা শব্দ আমি জাস্ট পড়ে যাচ্ছি। ধরে যাক, খানকি, খানকিপনা; গুদ, গুদমারানি; চশমখোর, চুকলিখোর; চুত, চুতমারানি; চুদাচুদি, চোদন। বিদ্যাসাগর কম্পাইল করছেন এটা। Wow! হ্যাঁ, এখন বিদ্যাসাগর নিজের সাহিত্যে ব্যবহার করছেন কিনা সেটা অন্য তর্ক, কিন্তু এই শব্দগুলো আছে। আমি অবজেক্টিভলি এই শব্দগুলোকে কম্পাইল করব। আমি যখন শব্দের কম্পাইলেশন করি, তখন শব্দের ওপর আমার কোন রকম কি বলবো, কোন রকম আহ মাস্টারি চলতে পারে। এটা 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 বিদ্যাসাগর করেছেন। রবীন্দ্রনাথ কিন্তু অতটা কমফোর্টেবল ছিলেন না এই জায়গায়। হ্যাঁ, রবীন্দ্রনাথ বলে নয়, আমরা দেখব যে 19th সেঞ্চুরির যে বাংলা মরালিটি, যে মরালিটি অনেকটাই আসলে ইউরোপ থেকে আসছে, ইংল্যান্ড থেকে আসছে, মিড ভিক্টোরিয়ান যে প্রুডারি। রানী ভিক্টোরিয়ার সময় চেয়ারের পায়ায় কাপড় লাগিয়ে রাখা হতো, টেবিলের পায়াকে ঢেকে রাখা হতো।
কেননা নগ্ন পা হচ্ছে অশ্লীল। ফলে এই এই যে মানে ধারণাটা ভিক্টোরিয়ার ছিল, ভিক্টোরিয়ান ব্রিটেনে ছিল, এবং আমাদের ভারতবর্ষে তো অনেকটা সময় ভারতবর্ষ শাসনের অনেকটা সময় ভিক্টোরিয়া হচ্ছেন আমাদের রানী। ফলে ভিক্টোরিয়ার প্রভাব কিন্তু, বা ওই ভিক্টোরিয়ান প্রভাব, ভিক্টোরিয়ার প্রভাব বলবো না, কিন্তু আমাদের ভাষার উপর প্রবল ভাবে পড়েছে। আমরা ভাষাটার শুধু নয়, আমরা সামগ্রিকভাবে আমাদের চৈতন্যকেই কিন্তু অনেক বেশি শুদ্ধ করে তোলবার চেষ্টা করেছি। এবং এই কাজটায় যারা খুব অগ্রণী ভূমিকা নিয়েছে, শিক্ষিত মার্জিত বাঙালি রুচি যারা তৈরি করেছে, তারা হচ্ছে ব্রাহ্ম সমাজ। ব্রাহ্ম সমাজের এরকম গল্প শোনা যায় যে হেরম্বচন্দ্র মৈত্র তিনি রাস্তা দিয়ে যাচ্ছেন, একটা ছেলে তাকে ক্রস করেছে, একটা অল্প বয়সী কলেজের ছেলে টেলে হবে, স্কুল কলেজের ছেলে, এবং জিজ্ঞেস করেছে হেরম্ব মৈত্রকে যে স্টার থিয়েটারটা কোথায় বলবেন। এখন থিয়েটার দেখতে গেলে তো ছেলে বকে যাবে, সুতরাং হেরম্ব মৈত্র বলেছেন জানি না, বলে চলে যাচ্ছিলেন। চলে গিয়েই হেরম্ব মৈত্রের মনে হলো যে একটা একজন ব্রাহ্ম হয়ে আমি মিথ্যে কথা বললাম। তখন ছেলেটাকে ফিরে ডাকছেন যে এই যে বালক শুনে যাও, স্টার থিয়েটার কোথায় আমি জানি কিন্তু বলবো না। হ্যাঁ, এইটা মানে এই ব্রাহ্ম রুচিটা, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এটা আমাদের বাঙালি, শিক্ষিত বাঙালি, কলকাতায় বাঙালির রুচি কিন্তু প্রধানত ব্রাহ্ম সমাজ তৈরি করছে। হ্যাঁ, মানে আমরা যদি দেখি যে যারা ব্রাহ্মণ নয়, ধরা যাক আহ গোড়ার দিকে যারা লেখালেখি করছেন, তাদের অনেকের লেখায় কিন্তু অন্য ধরনের শব্দ আমরা পাচ্ছি। হ্যাঁ, ধরা যাক আপনার মুখ আপনি দেখো, খুব ইম্পর্ট্যান্ট একটা নকশা জাতীয় বই। সে বই যখন লেখা হচ্ছে তখন কিন্তু তাতে আমরা লক্ষ্য করছি যে প্রচুর কথ্য শব্দ আসছে। আমি আপাতত কথ্যটাই বললাম, ঠিক স্ল্যাং বলছি না, স্ল্যাংও এসছে, কিন্তু যদি কথ্যটাও বলি, সেটা কিন্তু অনেক বেশি আহ কি বলবো, অনেক বেশি সিভিলাইজড হয়ে যাচ্ছে, কোট আনকোট সিভিলাইজড, ওপরের শ্রেণীর শিক্ষিত মানুষের ভাষায়। এর উল্টো দিকও আছে। ধরা যাক প্যারীচাঁদ মিত্র, তার আলালের ঘরের দুলা, তাতে তিনি যে ভাষা ব্যবহার করছেন, প্যারীচাঁদ মিত্র ব্রাহ্ম হয়েছিল, কিন্তু সে আলালের ঘরের দুলালের যে গদ্যের ধরন, সেটার মধ্যে ওই সংস্কৃত ধরনটা কিচ্ছু পাবো না আমি। আলালি গদ্য বা হুতুমি গদ্য, এই দুটো বই, আলাল এবং হুতুম, এই দুটো কিন্তু একটা অন্য ধরনের বাংলার কথা বলে। মানে আমাদের 19th সেঞ্চুরি লিখিত রেকর্ডের মধ্যে এগুলোতে পাবো সেটা। বা ধরা যাক আমাদের নাটকে, প্রহসনে দীনবন্ধু মিত্র যে নাটক লিখছেন, তাতে পাবো। হ্যাঁ, এবং সেখানে আমরা যেটা পাবো সেটা হচ্ছে প্রচুর গালাগালি। হ্যাঁ, মানে বাঞ্চোত টাঞ্চোত শব্দ সেখানে মুহুর্মুহু এসছে। এবং এটা খেয়াল করবে যে সেখানে একটা চরিত্র এই জাতীয় শব্দ ব্যবহার করে, আরেকটা চরিত্র সমাজের একটু নিচু স্তরেরই চরিত্র, সে কিন্তু ভীষণ ফলাও করে সংস্কৃত ব্যবহার করার চেষ্টা করে। ঠিক ভুল, মানে এটা 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 মানে সোশ্যাল মোবিলিটি, সে কিন্তু ওই ভাষাটা বলে যাতে উঠছে। ইয়েস। হম মানে বঙ্কিমচন্দ্র বলেছিলেন যে একটা সময় ছিল
যখন বাঙালিরা কথা বলে, সেই কথার মধ্যে কিছু কিছু শব্দ থাকতো, যে শব্দগুলো তারা তার অন্যরকম শব্দ ব্যবহারই করতে পারত না। মানে আমি যদি বঙ্কিমের ওই অংশটা একটু পড়ি, তাহলে বঙ্কিম বলছেন যে আমি নিজে বাল্যকালে ভট্টাচার্য অধ্যাপক দিগকে যে ভাষায় কথোপকথন করিতে শুনিয়াছি, তাহা সংস্কৃত ব্যবসায়ী ভিন্ন অন্য কেহই ভালো করে বুঝিতে পারিতেন না। তাহারা কদাচ ক্ষয়ের বলিতেন না, খদির বলিতেন, চিনি বলিতেন না, শর্করা বলিতেন, ঘৃ বলিতে তাহাদের রসনা, ঘি বলিতে তাহাদের রসনা অশুদ্ধ হইত, আর্যই বলিতেন, কদাচিৎ ঘৃতে নাবিতেন। চুল বলা হইবে না, কেশ বলিতে হইবে, কলা বলা হইবে না, রম্ভা বলিতে হইবে। দেখ, আমি যেটা বলছিলাম যে যে শব্দগুলো সংস্কৃত শব্দ, আমি তার হয়তো আরেকটা সংস্কৃত শব্দই ব্যবহার করছি, কিন্তু ওদের অপশন গুলো আলাদা। এবং তারপর ঘৃত থেকে যখন ঘিতে আসছি, মানে তৎসম শব্দ ছেড়ে আমি তদ্ভব শব্দে চলে এলাম। এই তদ্ভবে আসা, হ্যাঁ, তদ্ভব শব্দ, তৎসম মানে হচ্ছে যেটা একদম সংস্কৃতর সমান, তদ্ভব হচ্ছে যেটা সংস্কৃত থেকে আসছে। বাংলায় আমরা প্রচুর তদ্ভব শব্দ ব্যবহার করি। চাঁদ, হ্যাঁ, চন্দ্র থেকে চাঁদ। এখন এই যে চন্দ্রও আমরা বাংলাতে বলছি না। আমি কিন্তু কখনো বলবো না আজকে খুব সুন্দর চন্দ্র উঠেছে, আমি চাঁদ উঠেছেই বলবো। ফলে এই 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 যে শব্দগুলোকে আমি একটা কি দুটো, ম্যাক্সিমাম দুটো অল্টারনেটিভে ছোট করে আনছি, এবং সেই ছোট করে আনা অল্টারনেটিভটাও অনেক সময় আর সংস্কৃত শব্দ থাকছে না, সংস্কৃত ভেঙে তদ্ভব হয়ে যাচ্ছে। অথচ তারা কিন্তু ওই ভাষাতেই কথা বলছেন, ওই ভাষাতেই লিখছেন। বিদ্যাসাগর সম্পর্কে শোনা যায় যে বিদ্যাসাগর তো লিখছেন খুব সংস্কৃত গন্ধি ভাষায়, কিন্তু বিদ্যাসাগর কথাবার্তায় সংস্কৃত শব্দ আদৌ ব্যবহার করতেন না, সংস্কৃত ধার দিয়েও যেতেন না, এমনকি অশিষ্ট শব্দও তিনি প্রয়োগ করতেন। সাধারণ লোক, তারা কিন্তু অত তৎসম আর সংস্কৃত বোঝে না। দেখ, পলিটিক্স গুলো কিভাবে কাজ করে, আমি একাই বলে যাচ্ছি, তোকে কিছু বলবার সুযোগ দিচ্ছি না। ঠিক আছে, বলার কিছু নেইও আমার। পলিটিক্স গুলো কিভাবে কাজ করে, যে ব্রাহ্ম সমাজ 19th সেঞ্চুরির মোটামুটি মাঝামাঝি সময়টাকে একেবারে পুরোপুরি ডমিনেট করেছে। যাবতীয় শিক্ষিত বাঙালি তখন ব্রাহ্ম হয়ে যাচ্ছে। এক্সেপশন আছে, কিন্তু এটা অনলি প্রুভস দ্য রুল। কিন্তু শিক্ষিত বাঙালি, কলকাতার বাঙালি, তার বাইরে অল্প শিক্ষিত গ্রামের মানুষ, তারা তো এ ভাষায় বলে না। আমরা যদি আহ রামকৃষ্ণের কথামৃত দেখি, এটা মনে রাখতে হবে যে রামকৃষ্ণের কথামৃত কিন্তু ইজ হাইলি এডিটেড, মানে তাতেও একটা ভরপুর ক্লিনজিং হয়েছে। রামকৃষ্ণের মুখের ভাষা সেখানে একেবারে সরাসরি নেই। সেই সময় যে ভাষাটা ব্যবহার করেছিলেন রামকৃষ্ণ, সেটা এখন আমাদের মতন শিক্ষিত মানুষের জন্য অনেকটা সেন্সার করে দেওয়া হয়েছে। কেন রামকৃষ্ণ ওই রকম একটা ভাষা ব্যবহার করলেন, এবং ওই রকম একটা ভাষা ব্যবহার করার ফলে রামকৃষ্ণ রিচটা কোন লেভেলে গেল? রামকৃষ্ণ, হিন্দু সমাজ তো সত্যি সত্যি 19th সেঞ্চুরির মাঝামাঝি, তারা তো মানে হালে পানি পাচ্ছিল।
তারা তো একটা খুব মানে এমন একটা অবস্থায় যে মানে সবাই ব্রাহ্ম হয়ে যাচ্ছে, কেউ কেউ খ্রিস্টানও হয়ে যাচ্ছে। সেই জায়গাটা থেকে লেট 19th সেঞ্চুরিতে হিন্দু রিভাইভালিজম যে হচ্ছে, এবং সেই হিন্দু রিভাইভালিজম তার মধ্যে অনেক দিক আছে। যেমন রামকৃষ্ণ খুব কনজারভেটিভ মানুষ ছিলেন না। ব্রাহ্ম সমাজে দেবেন্দ্রনাথ তার ডেপুটি যাকে করলেন, তিনি হচ্ছেন কেশবচন্দ্র সেন, একজন অব্রাহ্মণ। রামকৃষ্ণের মানে সেকেন্ড ইন কমান্ড হচ্ছেন নরেন দত্ত, আরেকজন অব্রাহ্মণ। হ্যাঁ মানে নিশ্চয়ই রামকৃষ্ণ যে এতটা পপুলার হলেন তার কারণটা শুধু এই নয় যে তিনি সাধারণ মানুষের কথা ভাষায় কথা বলেছেন, হুম হুম অনেক ফ্যাক্টর আছে তার মধ্যে। ধর্মটাকে সিম্পলিফাই করা, হ্যাঁ, যত মত তত পথ, হ্যাঁ, এই জাতীয় ভাবনাগুলো তার একটা বিশাল ইম্প্যাক্ট তৈরি করেছে। কিন্তু ভাষাটা, হুম বিবেকানন্দ যখন লিখছেন, বিবেকানন্দ কিন্তু খুব চলতি একটা ভাষায় লিখছেন, তাতে তিনি শব্দের মানে গুণাগুণ নিয়ে ভাবছেন না যে এই শব্দটা শুদ্ধ হলো কি অশুদ্ধ হলো, সাধু হলো কি কথ্য হলো কি স্ল্যাং হলো। তিনি মানুষকে ইম্প্যাক্ট করতে চাইছেন, তার ইম্প্যাক্টটা যেটাতে বেশি হয় সেই ভাষাটা তিনি ব্যবহার করতে চাইছেন। হ্যাঁ, এই জায়গাটায় ধরা যাক রবীন্দ্রনাথ অনেক বেশি কনজারভেটিভ। রবীন্দ্রনাথ যখন শব্দ সংগ্রহ করছেন তখন অনেক স্ল্যাং সংগ্রহ করেছেন বলে শোনা যায়। রবীন্দ্রনাথ একটা সময় আমাদের বাংলার লোক ছড়াকে কম্পাইল করবার উদ্যোগ নিয়েছিলেন। ছেলে ভোলানো ছড়া, মেয়েলি ছড়া যেগুলো, হ্যাঁ, ঘুম পাড়ানি, মাসি পিসি গোছের ছড়া। হুম এখন এই সব ছড়া যখন করা হচ্ছে, রবীন্দ্রনাথ বলছেন, যাদের দায়িত্ব দিচ্ছেন তাদের কিন্তু বলছেন যে তোমরা যেমন পাচ্ছ তেমন নিয়ে এসো, সেন্সর করো না। কিন্তু রবীন্দ্রনাথ নিজেই যখন লিখছেন তখন কবিতায় যদি থাকে ভাতার খাকি শব্দটা, রবীন্দ্রনাথ সেটা ছাপার অক্ষরে করে দিচ্ছেন স্বামী খাকি। And ভাতার খাকি আর স্বামী খাকি এর মধ্যে একটা ব্রাহ্ম মন কিন্তু কাজ করেছে। হ্যাঁ, রবীন্দ্রনাথের রামকানাইয়ের নির্বুদ্ধিতা গল্প আছে, হ্যাঁ, তাতে একটা চরিত্র গালাগালি দিচ্ছে, গালাগালির ভাষাটা কি না চক্ষু খাদিকা, আমাদের ভাষায় যেটা হচ্ছে চোখ খাকি, গ্রাম্য ভাষায়। ভত্রিকার পরমায়ু হন্ত্রী, অর্থাৎ ভাতার খাকি। বাপরে। হ্যাঁ, কিংবা আহ আরেকটা এরকম কিছু ছিল, আমার এক্ষুনি মনে পড়ছে না। ফলে রবীন্দ্রনাথ সেগুলোকে সংস্কৃতাইজ করে দিচ্ছেন, সেগুলোর মানে লৌকিক চেহারাটাকে একটা সংস্কৃতের মোড়কে আড়াল করে দিচ্ছেন। হ্যাঁ, রবীন্দ্রনাথ সম্পর্কে আহ একেবারে শেষের দিকে রবীন্দ্রনাথের একজন সেক্রেটারি ছিলেন, তার নাম আহ নন্দগোপাল সেনগুপ্ত। তিনি মন্তব্য করেছিলেন, আমি বোধহয় ঠিকই বলছি, নন্দগোপালই মন্তব্য করেছিলেন যে রবীন্দ্রনাথের মুখ দিয়ে কোনো খারাপ শব্দ বেরোতো না। মানে এমনকি ধাপ্পাবাজ তিনি বলতে ভালোবাসতেন না। হ্যাঁ, কাউকে শালা বলতে হলে তালব্য আকার বলে ছেড়ে দিতেন। এমনকি গোলমাল শব্দটাও নাকি রবীন্দ্রনাথের পছন্দ ছিল না, কেননা গোলমালের ওই মাল পার্টটা রবীন্দ্রনাথের ভালো লাগে। উনি গোলমাল লিখতে হলে গোলযোগ লিখতেন। এখন এগুলো যারা বলছেন তাদেরও একটা রবীন্দ্রনাথ সম্পর্কে একটা খুব আছে নিশ্চয়ই, তারা রবীন্দ্রনাথকে এরকম করেই ভাবছেন। হ্যাঁ, ফলে রবীন্দ্রনাথ তাদের সামনে বলছেন না, এটা হতে পারে।
কিন্তু ঘটনাটা এই যে রবীন্দ্রনাথ এই জায়গাটা খুবই আহ, রক্ষণশীল ছিলেন, খুবই কনজারভেটিভ ছিলেন। ফলে 19th সেঞ্চুরিতে এটা একটা ক্রাইসিসের সময়, যে কতটা ব্যবহার করব, কতটা করবো না। নাটকে আসছে, নাটকে একটা চরিত্র একটা চরিত্রকে গালাগাল দিচ্ছে, লিখে দেওয়া হচ্ছে। রবীন্দ্রনাথের নাটকেও পাচ্ছি, বিসর্জনে পাচ্ছি যে সেদিন ও ব্যক্তি শালা পর্যন্ত উঠেছে, ডায়লগ এন্ড শালা পর্যন্তই উঠেছে। সত্যি সত্যি কেউ যদি খুব তেড়ে খিস্তি করে এবং তার আপার লিমিট পর্যন্ত যেতে চায়, শালা পর্যন্ত যাওয়াটা খুব বেশি দূর যাওয়া, এরকমটা মনে করবার হয়তো কোনো কারণ নেই। কিন্তু এই একটা সমস্যা কিন্তু থেকে যাচ্ছে। আমি একটা উদাহরণ দিই। অনেক পরে 1969 বা 70 এরকম সময় একটা উপন্যাস লিখছেন রমাপদ চৌধুরী। সেই উপন্যাসটার নাম হচ্ছে এখনই। এবং সেই উপন্যাসটার মধ্যে এই শালা শব্দটা প্রচুর ব্যবহার করা হয়েছে, এবং তা নিয়ে নানা রকম সমালোচনা হচ্ছে যে এতবার শালা ব্যবহার করেছে। এবং তার জবাবে রমাপদ লিখেছিলেন যে শালা অনেকবার ব্যবহার করা হয়েছে, এটা ঠিক, কিন্তু যে জেনারেশনের কথা আমি বলছি তারা শালা সেগুলো ছাপার যোগ্য বলে মনে করিনি বলে সেগুলোকেও আমায় শালা দিয়েই রিপ্লেস করতে হয়েছে। ট্যাবুটা কিভাবে কাজ করে। মানে ধরা যাক, আমরা যদি সমরেশ মজুমদারের কথা বলি, কালবেলা, তাতে আছে একটা চরিত্র বলছে যে বাসে আজকাল ছেলেরা কত সহজে 2 অক্ষর 4 অক্ষর ব্যবহার করছে, এবং 2 অক্ষর বোঝাতে পুরুষাঙ্গের একটা শব্দ তারা ব্যবহার করছে, তার সঙ্গে কোনো যোগ নেই এরকম পরিস্থিতিতে। এবং সেই চরিত্রটা, উপন্যাসের সেই চরিত্রটা তার মানে নিজে নিজে ভাবছে, তার অন্তর্গত কথন, যে হয়তো কোনোদিন দেখবো যে এই শব্দগুলো সাহিত্যেও আসতে শুরু করেছে। হুম, হুম, হ্যাঁ, মানে এখন কথাটা হলো যে আমরা আগের দিন এটা আলোচনা করছিলাম যে পুরো জিনিসটাই নির্ভর করে সামাজিক ট্যাবুর উপরে। 19th সেঞ্চুরির ট্যাবু একরকম ছিল, হিন্দু সমাজের, ব্রাহ্ম সমাজের ট্যাবু আলাদা, হিন্দু সমাজ মুসলমান সমাজ ট্যাবু আলাদা। এবং এই করতে করতে আমরা যখন 20th সেঞ্চুরিতে আসছি, তখন একদিকে এই ট্যাবুগুলো কিছু জায়গায় ভাঙছে, অন্যদিকে একেবারে গোটা একটা ইনস্টিটিউশন হয়ে রবীন্দ্রনাথ বসে আছে। হুম, হুম, হ্যাঁ, মানে রবীন্দ্রনাথ পরের কবিদের কাছে কিন্তু খুব ইনফ্লুয়েন্স, খুব বড় একটা মানে পথপ্রদর্শক, তাদের সহায়, কিন্তু তাদের বিপদও বটে। হুম, কেন তারা রবীন্দ্রনাথকে ভেঙে বেরোতে পারছে না, ভেঙে বেরোতে চাইছে কিন্তু পারছে না। ফলে মানে অচিন্ত্য কুমার সেনগুপ্ত কবিতায় লিখবেন যে পথ রুধি বসে থাকুন রবীন্দ্র ঠাকুর। রবীন্দ্রনাথ পথ আটকে বসে আছে, নতুনদের আধুনিকদের যাবার রাস্তা তৈরি হচ্ছে। এখন এইটা যদি সিচুয়েশন হয়, এইটা মানে তাহলে হচ্ছে ধরো, নেক্সট, এইটা মানে কি 1950-এ চলে এসেছি আমরা না মোটামুটি। এটা 1950 নয়, এটা 1930। 30, ওকে। হুম, এখন এই 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 জায়গাটায় যদি আমরা এইটা মনে রাখি যে এই কবিরা তো নিজেদের এক্সপ্রেস করতে চাইছে, তাদের নিজেদের এক্সপ্রেশনের একটা উপায় হবে টু ডিসকার্ড টেগোর, রবীন্দ্রনাথকে সরিয়ে নতুন পথ তাদের তৈরি করতে হবে। এখন রবীন্দ্রনাথ
কে সরিয়ে তৈরি করা নতুন পথ, তাহলে আগে হোয়াট ইজ রবীন্দ্রনাথ, তার কয়েকটা পয়েন্ট আমাকে আইডেন্টিফাই করে নিতে হবে। একটা সুন্দর, একটা মঙ্গল, হ্যাঁ, একটা এই ভাষার এ, ফলে আমরা সুন্দর জিনিস নিয়ে লিখবো না, আমরা অমঙ্গলের কথা লিখবো, আমরা দুঃখের কথা লিখবো, রবীন্দ্রনাথ বড্ড বেশি আনন্দের কথা লিখেছে, এবং আমরা ভাষাটাকে নিয়ে একটা খুব রবীন্দ্রনাথের অন্য পথে যাবার চেষ্টা করব। এটা যেমন একদিকে হচ্ছে, অন্যদিকে ধর দুটো ওয়ার্ল্ড ওয়ারের মাঝখানের ফেজ তো এটা, ওভারঅল সিচুয়েশনটা ভীষণ অশান্ত, পৃথিবীর সিচুয়েশন অশান্ত। আমাদের দেশে তখন এই স্বাধীনতা আন্দোলন ওয়াজ গ্যাদারিং মোমেন্টাম, ফলে সব মিলিয়েই মানুষের জীবনযাত্রার ধরনটা 19th সেঞ্চুরির শেষ দিকে যতটা স্মুথ ছিল, তার চেয়ে বদলে যাচ্ছে। একটা লড়াই, একটা ক্ষোভ, একটা রাগ, এইগুলো কিন্তু যে কোনো সময় স্ল্যাংকে পেট্রোনাইজ করে। আমি যদি খুবই সুন্দর কিছু দেখি, দেখতেই থাকি, আমি খিস্তি দেবো কেন? সুন্দরটা যদি আমার মনে ধরে যায়, আমি খিস্তি দেবো কেন? সুন্দরটা কোথাও মনে ধরছে না, খিস্তির পিছনে একটা সাইকোলজি তো এই যে আই এম রিভোল্টিং। হুম। আমি 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 মানে যেটা হচ্ছে সেটার বিরুদ্ধে কথা বলছি, এবং এই বিরুদ্ধের চেতনাটা কিন্তু খুব দ্রুত বাড়ছে। দেখ, তারপর আমাদের সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পর আমাদের স্বাধীনতা হলো। স্বাধীনতার পরে এটা তো ঠিক যে স্বাধীনতার কে কেন্দ্র করে যে স্বপ্ন আমাদের ছিল, সে স্বপ্ন পূরণ হয়নি, আজও হয়নি। এখন এই যন্ত্রণা থেকেই নিশ্চয়ই একটা সময় নকশাল আন্দোলনের মতন আন্দোলন অতখানি তীব্র হয়ে উঠেছে। এই ব্যাপারগুলো না আমাদের বেসিক মরাল এথিক্যাল ভ্যালুস গুলোকে খুব ধাক্কা মারছে, এবং সেই ধাক্কাটা প্রাইমারিলি ভাষার উপর পড়ছে, এবং ভাষার উপর পড়া মানে ইন ডিউ কোর্স সেটা সাহিত্যের উপর পড়ছে। আমাদের সাহিত্যের ভাষা বদলে যাচ্ছে। রবীন্দ্রনাথ কে ছেড়ে যখন বাংলা সাহিত্য এগোচ্ছে, তখন এটা আমরা সবার লেখাতেই দেখবো যে কম বেশি একটা বদল হচ্ছে। রবীন্দ্রনাথের সময়ও একটা ডিবেট হয়েছিল যে সাহিত্যের অশ্লীলতা ইত্যাদি নিয়ে। এখন রবীন্দ্রনাথকে ডাকা হয়েছিল, মানে ডাকা মানে ইনভাইট করা হয়েছিল টু মডারেট, যারা আহ এর পক্ষে বলছে, অশ্লীলতার পক্ষে বলছে, বিপক্ষে বলছে। এবং রবীন্দ্রনাথের যে জবাবটা ছিল, সেই জবাবটা হয়তো খুব ফিলোসফিক্যাল, কিন্তু প্র্যাকটিক্যাল সিচুয়েশনে দুটো পার্টি হু ওয়ার ফাইটিং অ্যামংস দেমসেলভস, তাদের পক্ষে রবীন্দ্রনাথের অ্যাডভাইসটা যে খুব এফেক্টিভ হলো তা নয়। সবাই রবীন্দ্রনাথকে অন্য দলের লোক মনে করলো। হ্যাঁ, রবীন্দ্রনাথ বললেন যে অশ্লীলতা এটা ভালো খারাপ কিছু নেই, এটা মধ্যে দিয়ে রসটা বেরোচ্ছে কিনা, এর সাহিত্যের রসের জন্য সেটা প্রয়োজন কিনা। হ্যাঁ, আমাদের যেমন এখন একটা মানে খুব চলতি বুলি হয়েছে যে কোনো মানে বেশি গালাগালি, আহ, বেশি আহ, অশ্লীলতা, না, মানে গল্পের দাবিতে, হ্যাঁ, গল্পের দাবিতে হচ্ছে। এখন রবীন্দ্রনাথও সেইখানেই ইন্ডিকেট করছেন, কিন্তু রবীন্দ্রনাথের ইন্ডিকেশনটা যেভাবে ছিল, সেটাতে ওই রস জিনিসটাকে রবীন্দ্রনাথ খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা দিয়েছিল। এখন রবীন্দ্রনাথ
সকলেরই মনে হলো রবীন্দ্রনাথ মানে উত্তরটা এড়িয়ে গেলেন। রবীন্দ্রনাথ বললেন যে এটার বিচারটা সোশ্যাল এথিক্স এর বিচার নয়, এটার বিচারটা হচ্ছে এস্থেটিক্স এর বিচার, সৌন্দর্যের বিচার। কাব্যে যদি যৌনতা থাকে, সেটা যদি সুন্দর হয়, সেই সুন্দরটা তার কন্টেক্সটের সঙ্গে মিলিয়েই সুন্দর, তাহলে তাতেও কোনো দোষ নেই। আবার সেটা আধুনিকরা যেরকম করছে, যে মনে হচ্ছে যে তারা রিয়ালিটি তৈরি করবে সাহিত্যে, তাদের জন্য দুটো, বলছেন যে আমি বিলেতে গেছি, সেখানে দেখেছি বয়ামে করে কারি পাউডার থাকে, এবং ইন্ডিয়ান কারি তারা তৈরি করে, জাস্ট জলের মধ্যে ওই কারি পাউডার ঢেলে দিল, ইন্ডিয়ান কারি হয়ে গেল। এন্ড রবীন্দ্রনাথ বলছে আধুনিকতার দুটো কারি পাউডার এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি। একটা হলো দারিদ্র্যের আস্ফালন, খুব দরিদ্রের কথা বলা হচ্ছে সাহিত্যে, গরিবের কথা বলা হচ্ছে। আর আরেকটা হচ্ছে কামনার অসংযম। হ্যাঁ, মানে একদিকে আমরা সবাই খুব দরিদ্রের কথা বলছি, আরেকদিকে মানুষের মানে ভেতরে যে আহ, আহ, যৌন প্রবৃত্তি আছে, সেইটাকে আমরা তুলে আনছি। রবীন্দ্রনাথ বলছেন এটা যদি কারি পাউডার হয়, তাহলে যতই ওর কারি পাউডারটা ভালো হোক, ওই কারিটা ইজ নট অ্যান অথেন্টিক কারি। হুম। হ্যাঁ, ফলে সেইটাকে রবীন্দ্রনাথ পছন্দ করে, ফলে রবীন্দ্রনাথকে কেউ মানছে না। এরাও পছন্দ করছে না, যারা বলছিল যে রবীন্দ্রনাথ বলুক এটা খারাপ, রবীন্দ্রনাথ বললেন না, এস্থেটিক্যালি এটা খুব ভালো হতে পারে, ফলে তারা আহ, রেগে গেল। আর আধুনিকরা যারা বলছিল যে রবীন্দ্রনাথ বলুন এটা ভালো, রবীন্দ্রনাথ বললেন যে কারি পাউডারের মতন মেশাচ্ছ তোমরা, এটাতে ভালো হচ্ছে না। ফলে এই যে জায়গাটা, মানে এইগুলো তো সবটাই সমাজ নিয়ন্ত্রণ করে। আমার আগের দিন আমরা আলোচনা করছিলাম যে আমাদের ট্যাবু গুলো কতটা ভেঙেছে। হুম। হ্যাঁ, নবারুণের মতন লেখক যে আজকে লিখতে পারছেন বা লিখতে পেরেছেন, 1965 সাল সম্ভবত প্রজাপতি উপন্যাস লিখলেন সমরেশ বসু, হুম। এবং প্রজাপতি ব্যান্ড হয়ে গেল। হ্যাঁ, ব্যান্ড হয়ে গেল অশ্লীল বলে। এবং সেই প্রজাপতির যে লিগ্যাল কেসটা হয়েছিল কোর্টে, তার প্রসিডিং গুলো প্রজাপতির এখনকার এডিশনের পিছনে বাংলা করে দেওয়া আছে। এবং তাতে দেখা যাচ্ছে যে বুদ্ধদেব বসুর মতন লেখক, তিনি খুব জোরালো ভাবে সমর্থন করছেন সমরেশ বসুকে, যে এখনকার প্রজন্ম যে ভাষায় কথা বলে, সমরেশের চরিত্রে সেই মানুষগুলোই এসছে। সাহিত্য তার একটা কাজ হচ্ছে যে যেটা আছে সেটাকে রিফ্লেক্ট করা। হ্যাঁ, এবং প্রজাপতি যাতে ব্যান্ডটা তুলে নেওয়া হয়, এর জন্য বুদ্ধদেব লড়াই করছে। প্রজাপতি এখন পড়ে দেখলে আমাদের সত্যি সত্যি হাসি পাবে যে এই বই ব্যান্ড হয়েছিল 65, আজকে 25, মানে এক্স্যাক্টলি 60 বছর। 60 বছরে এতখানি বদল হয়েছে আমাদের মাইন্ডসেটে, যে আমাদের কিন্তু মনেও হয়নি যে নবারুণকে নিয়ে একটা মামলা করা দরকার। নবারুণ অশ্লীলতা ছড়াচ্ছে। হ্যাঁ, হতে পারে, আমি জানি না, একেবারেই জানি না, হয়তো কোনো একটা খুব কনজারভেটিভ লোক একটা মামলা ঠুকে দিয়েও থাকতে পারে, কিন্তু সেটা খুব বেশি ইম্প্যাক্ট তৈরি করেনি, বইগুলো ব্যান্ড হয়নি। এই যে ফ্যাতারু, হ্যাঁ, যে এই ক্যারেক্টারটা তৈরি করছেন, যে যারা মানে বেসিক্যালি সমাজের ওই মানে তৈরি করা যে ভালো জিনিসগুলো, কোট আনকোট ভালো জিনিসগুলো, সেগুলোকে তারা অ্যাটাক করছে। মানে
আমাদের মানে গত কয়েক বছরে যে মানুষটাকে আমাদের খুব মানে একটা প্রচন্ড ডিবেটেবল জায়গায় আমরা দেখি এই কনটেক্সটে, তার নাম রোদ্দুর রায়। আচ্ছা, হ্যাঁ। হুম। এন্ড রোদ্দুর রায় সম্পর্কে আমারও নানা জায়গায় প্রথম দিকে খুবই রিজার্ভেশন ছিল। আমি বলছি না আমার এখন কোনো রিজার্ভেশন নেই, কিন্তু আমি ক্রমশ কনটেক্সটে লোকটাকে বোঝবার চেষ্টা করছি, যে এই লোকটা কিন্তু একটা প্রতিবাদ করছে। হি মে বি রাইট, হি মে বি রং, দ্যাটস আ ডিফারেন্ট ইস্যু। হুম, কিন্তু যে প্রতিবাদ আমরা ভদ্র ভাষায় নানা সময় করে থাকি, এবং তার যে ইম্প্যাক্ট হয় বা আদৌ ইম্প্যাক্ট হয় না, জিরো ইম্প্যাক্ট, সেইটাকে বদলে এই লোকটা যে একটা নতুন ফর্ম ব্যবহার করছে, আমি একদম ফর্মই বলবো এটা, যে রবীন্দ্রনাথকে তিনি ভেঙে চুরে নিচ্ছেন, ডিস্টর্ট করছেন, করে রবীন্দ্রনাথের গানের মধ্যে একটা খুব কাঁচা খিস্তি ঢুকিয়ে দিচ্ছেন। অ্যাপারেন্টলি এটা, যারা আমরা রবীন্দ্রনাথকে নিয়ে খুবই মানে চর্চা করি, তাদের আমাদের খুবই মানে একটা আপত্তি হবে। কিন্তু মানে আমি এখনো বলছি না যে লোকটাকে নিয়ে আপত্তি করার কিছু নেই, কিন্তু আমার এটা ক্রমশ মনে হচ্ছে যে আপত্তি করবার, লোকটার যে সমস্ত কথা সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়ায়, এ লোকটাকে আমাদের আরেকটু স্টাডি করা উচিত, আরেকটু পড়া উচিত। মানে কোথাও এ লোকটা একটা সমকালীন মনকে রিপ্রেজেন্ট করে। আমরা নিশ্চয়ই ওই ভাষায় কথা বলাটাকে অ্যাপ্রুভ করি, হুম, আমাদের মানে সোশ্যাল এথিক্স আমাদের সেটা শিখিয়েছে। কিন্তু তার একটা বিপরীত দিক, যেখানে অনেক কিছু এই পদ্ধতিতে নবায়ন অ্যাকচুয়ালি এক্সপোজ করছে, হুম, সেটার কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ মূল্য আছে। ফ্যাতারুর কাজ কিন্তু সেটাকে এক্সপোজ করা। হুম, যা তা গালাগাল দিচ্ছে, তা গালাগালির কোনো মানে কি বলবো, কোনো ট্যাক্স নেই, কোনো রেস্ট্রিকশন নেই, এনিথিং অ্যান্ড এভরিথিং তারা ব্যবহার করছে। একভাবে রোদ্দুর রায়ও মানে ফ্যাতাড়ুর আম, কি বলবো, ধরনটাকে কপি করবার চেষ্টা করছে। আমি আবারও বলছি যে সেটা ভালো কপি খারাপ কপি সে হুম, তর্ক আলাদা, হুম, কিন্তু এই মানুষটার মেথডের মধ্যে একটা অরিজিনালিটি আছে, এবং এই মানুষটা কিন্তু হি হ্যাজ গট এ মেসেজ। হুম, এ জাস্ট খিল্লি করব বলে খিল্লি করছে না, এর কিন্তু একটা রাজনৈতিক স্ট্যান্ড আছে, এর কিন্তু একজন সামাজিক মানুষ হিসেবে এর একটা স্ট্যান্ড আছে। ফলে এই যে মানুষটা, এই মানুষটাকে আমরা টলারেট করছি এই সময়, আজ থেকে 50 বছর আগে সম্ভব ছিল? মানে রদ্দুর রায়ের যে মানে সো কল্ড পাগলামি, সেইগুলোকে আমরা কি খুব অ্যাপ্রুভ করবার মতন জায়গায় ছিলাম আজ থেকে 50 বছর 60 বছর আগে? আমাদের লেখকরা তাদের লেখা দেখলেই বোঝা যায় যে তারা কিরকম অলমোস্ট ভয় ভয় লিখছে। নিশ্চয়ই সবাই নয়, নিশ্চয়ই শৈবাল মিশ্রর মতন লেখক, যিনি অ্যান্টি উপন্যাস নামক একটা ফর্মকে আহ খাড়া করবার চেষ্টা করছেন। এটা কি একটু বলো তো? না, অ্যান্টি অ্যান্টি উপন্যাস। উপন্যাসটা না, বেসিক্যালি এটা ফর্মের দিক থেকে খুব ইম্পর্টেন্ট। মানে আমরা তার বই পড়ি, and একটা বইয়ে লাইনগুলো যেমন থাকে, শব্দগুলো যেমন থাকে, ইউনিফর্ম। কিন্তু এই লোকটার যদি মনে হয় যে এই কথাটাকে আমার স্ট্রেস দিতে হবে, তাহলে সেই শব্দটা হয়তো হঠাৎ 30 ফন্ট হয়ে গেল, বাকিগুলো 14 ফন্ট রইলো বা 12 ফন্ট রইলো। মানে যেটাকে আমরা ইটালিক্স করতাম, এইটাকে একেবারে অন্য একটা প্যাটার্নে ব্যবহার করা হচ্ছে। গল্পের মধ্যে নানা রকম ব্র্যাকেটে নানা রকম অ্যাডভার্টাইজমেন্ট বা অন্যান্য জিনিস
এগুলোকে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। ফলে কনভেনশনাল প্লট যে একটা গল্প বলা হবে, সে গল্পে একটা আম, জটিলতা তৈরি হবে এবং ফাইনালি সে গল্পটার একটা নিষ্পত্তি হবে, এইটা নয়। একটা সময় আমরা হাংরি জেনারেশনকে পাবো কবিতার ক্ষেত্রে বিশেষ করে। এখন এরা প্রত্যেকেই কিন্তু একটা নতুন ভাবে সমাজটাকে ধাক্কা দিতে চাইছে। সমাজের গতানুগতিকতা, যে গতানুগতিকতায় আমরা বাস করি এবং মনে করি দিব্যি আছি, এটা যে সবসময় দিব্যি থাকা নয়, সেইটা আমাদের দেখিয়ে দেওয়াটাই এই এই জাতীয় সাহিত্য আন্দোলনগুলোর মূল কাজ। নবারুণ তুলনায় কোনো আন্দোলনের প্রোডাক্ট নন হুম। সেইভাবে। হুম। নবারুণ কিন্তু তার নিজের মতন করেই এই এই জগৎটা তৈরি করছে। এই ফ্যাতারুর যে জগৎ, নবারুণ আহ একটা জায়গায় খুব একা। নবারুণ তার নিজের মতন করে তার কথাগুলো বলছে, হয়তো সেটার মধ্যে সেই সময়টা, সেই সময়ের মানুষের টেম্পারামেন্টটা উঠে আসছে, কিন্তু অ্যাজ সাচ একটা মানে হাংরি যেমন আন্দোলন বেশ অনেক অনেকজন মিলে সেই সময়টা লিখছে বা ইত্যাদি, এই রকম আন্দোলন নয়, এটা আমি বলতে চাইছি। ফলে নবারুণ যেটা করছেন সেটা খুব সঙ্গত, যে একটা একটা মানে সময়, যে সময়টায় আমরা আহ, আমাদের অস্তিত্বটাকে একটা খুব মধ্যবিত্ত মন নিয়ে দিব্যি ভালো আছি বলে মেনে নিচ্ছি। হ্যাঁ, কিন্তু সেটার মধ্যে যে অনেক প্রশ্নের জায়গা থাকে, সেটার মধ্যে যে অনেক আহ, আপত্তির জায়গা থাকে, যেগুলো আমরা নর্মালি খুব একটা গায়ে মাখি না। নবারুণ যে সময়টায় এই লেখাগুলো লিখছেন, আহ, তখনকার সিচুয়েশনের চেয়ে এখনকার সিচুয়েশন আরো অনেক খারাপ। হ্যাঁ, কিন্তু এখনো সত্যি সত্যি মানে একটা দুটো হঠাৎ হঠাৎ আন্দোলন বাদ দিলে খুব বাঙালির চেতনার মধ্যে একটা বিরক্তির ভাব ফুটে উঠছে, এটা কিন্তু আমরা বলতে পারবো না যতটা ফুটে ওঠার দরকার। হ্যাঁ, নবারুণ এইটা করছেন। এবং এই যে ফ্যাতারুর কনসেপ্টটা ইটসেলফ, এখন নবারুণের সমাজের আহ লড়াইটার কথা আমি বেশি যাচ্ছি না, কিন্তু যেটা নবারুণ করছেন সেটা এই, যে এই আম, এই বিরক্তিটাকে, এই যন্ত্রণাটাকে প্রকাশ করবার জন্য নবারুণ আমাদের ভাষা সংক্রান্ত যে সমস্ত ট্যাবু আছেন সেগুলোকে সম্পূর্ণ ভেঙে দিচ্ছে। মানে আমার মনে পড়ছে যে সমরেশ মজুমদারের একটা উপন্যাস, কোন উপন্যাস আমার মনে নেই এক্ষুনি, বলতে পারছি না, যে একটা ক্যারেক্টার সে বাসে যাচ্ছে, সে বাসে যেতে যেতে শুনছে যে এখনকার ছেলেরা, এটা 80s এর উপন্যাস, হ্যাঁ, এখনকার ছেলেরা পুরুষাঙ্গের একটা দু অক্ষরের শব্দ দিয়ে বাক্য শুরু করছে। তো সেই চরিত্রটা ভাবছে যে কোনোদিন হয়তো এই শব্দগুলো সাহিত্যেও এসে যাবে। হ্যাঁ, মানে এই যে তখনও এগুলো আসছে না। হ্যাঁ, মানে লেট 60s, বোধহয় 69-এর আমার যতদূর মনে পড়ছে, এখনই বলে একটা উপন্যাস লিখছেন রমাপদ চৌধুরী। তাতে একটা আপত্তি উঠেছিল যে এই উপন্যাসে ক্যারেক্টার গুলো বারে বারে শালা শব্দটা ব্যবহার করছে। তো রমাপদ চৌধুরী বললেন যে আমি, শালা শব্দটা অনেকবার ব্যবহার করা হয়েছে, এটা ঠিক, তার একটা কারণ হচ্ছে যে এই সব ছেলেমেয়েরা যে শব্দগুলো ব্যবহার করে সেগুলো আমি ছাপার অক্ষরে লিখতে পারিনি বলে সেগুলোকেও শালা দিয়েই রিপ্লেস করেছি। হ্যাঁ, ফলে এই যে সংকটগুলো ছিল 60s, 70s, 80s, যে আমরা যে কথাগুলো বলি সেগুলো লিখতে পারছি না, মানে শতংবদ মালিক। এখন এই জায়গাটা নবারুণ সম্পূর্ণ ভেঙে দিচ্ছে। নবারুণ তার লেখার মধ্যে গালাগালি, শুধু গালাগালি অর্থে নয়, আমরা তো অনেক সময় মানে আহ, মুখের বুলি হয়ে যায় আমার, এক একটা শব্দ দুধ মারা যখন বলে শুরু করি তখন আমি কাউকে গালাগালি দিচ্ছি না। হ্যাঁ, কিন্তু এই শব্দগুলো আমি কনস্ট্যান্টলি ইউজ করছি, শব্দের মধ্যে আহ, খিস্তি আমি কনস্ট্যান্টলি ইউজ করছি। এন্ড এই জায়গাটায় নবারুণ যে চরিত্রগুলো ধরছেন, এই এই ফ্যাতারুর যে কনসেপ্টটা
অ্যাজ সাচ, যে এটা ঠিক মানে মধ্যবিত্ত কমিউনিটি তো নয়। মানে এরা এরা কোথাও ওই মধ্যবিত্ত আহ শালীনতার লিগেসিটা বহন করেন না। তারা যে ভাষায় কথা বলছে, নবারুণ সেই ভাষাটাকে তুলে আনছে। এবং আমি আগের দিনও বলেছিলাম যে মানে নবারুণ খুব ইনোভেটিভ এই জায়গায়। হ্যাঁ, মানে সেই হাতির পিছনে মই লাগিয়ে হাতির পিছন মেরে আসা, এই এইরকম সব আহ, আহ, কল্পনা, এই জায়গাটা নবারুণ অসম্ভব ইনোভেটিভ। এবং নবারুণের বিষয়ের সঙ্গে তার ভাষার যে একটা খুব নিবিড় যোগ, আমার নিজের মনে হয় যে সেইটা একটা কারণ নবারুণের ভাষাটা নিয়ে অত বিতর্ক হয়নি। কেননা নবারুণ শুধু ভাষাটার জন্য আমরা পড়ি না, নবারুণ তার পুরো মানে কন্টেন্টটার জন্য পড়ি। সেই কন্টেন্টটাকে, এই ভাষাটা সাহায্য করছে। এই ভাষাটা কন্টেন্টটাকে আরো অনেক বেশি কি বলবো, প্রত্যক্ষ করে তুলছে। ফলে সেই দিক থেকে নবারুণ এবং বাংলা সাহিত্য, মানে নবারুণের পরে কিন্তু বাংলা সাহিত্য আবার ওই একটা মানে পুরনো কনভেনশনাল পথেই এখনো চলছে। হ্যাঁ, পরের মানে নবারুণের সেই অর্থে খুব মানে নবারুণের আহ, উত্তরাধিকার কিন্তু তৈরি হয়নি এখনো। হুম। মানে তৈরি হয়নি বলবো না, মানে সেইটা ম্যানিফেস্টেড হয়নি এখনো। হ্যাঁ, এখনো কিন্তু মানে মেন স্ট্রিম সাহিত্য কিন্তু আবার মানে পুরোনো ঘরানাতেই চলছে, হয়তো দু একটা খিস্তি খাস্তা এদিক ওদিক আগের চেয়ে অনেক সহজে ব্যবহার হচ্ছে, কিন্তু এই এই যে পুরো একটা মানে যন্ত্রণাকে মানে এইভাবে তুলে আনা, এই জিনিসটা এখনো ভাষার মধ্যে আমরা কিন্তু সেভাবে লক্ষ্য করছি না। এইটা আমার মানে নবারুণের সম্পর্কে আমার বক্তব্য, যে নবারুণ এই ভাষাটাকে ব্যবহার করছেন একেবারে ঠিক যেমনটা লোকে বলে, যেমনটা ভাষাটা চলছে, ঠিক সেইভাবেই ব্যবহার করছেন। আমরা তো এটা দেখি যে যে কোনো ফর্মে, সাহিত্যই বলি যাই বলি, যে এক ধরনের সেন্সরশিপ কাজ করে। হ্যাঁ, এই এই সেন্সরশিপটাকে নবারুণ সম্পূর্ণ তুলে দিয়েছে। এখন বাংলা সিনেমা, বাংলা নাটক, এখানেও অনেক আহ, গালাগালি ঢুকে যাচ্ছে, অনেক ইজিলি ঢুকে যাচ্ছে, কিন্তু সেটা নবারুণের মানে রেঞ্জে নয়। ওকে, ওকে। তো আমরা এবারে অলমোস্ট শেষের দিকে চলে এসেছি। তো আমরা একটু এলোমেলো কয়েকটা জিনিস একটু বলবো বলে আমার একটা লাস্ট কোয়েশ্চেন আছে তোমাকে। তো মানে এই সমাজ যেগুলো নিয়ে আমরা মানে এত হাসাহাসি করতাম, এবং হুম, অ্যাকচুয়ালি আমি জানতাম না, যেমন ডিএমইউ মানে দাদা মুতে উঠুন, বা হুম, ইএমইউ একটু মুতে উঠুন, হুম। এটা আমি জানতাম না, এটা তোমার বইতে ট্রেন, দেখে শিখেছি। ট্রেনগুলোর নেই, বাথরুম নেই। ও, সেই জন্য। হ্যাঁ, এই ট্রেনগুলোর কোনো বাথরুম নেই। ওয়াও। ওকে। বা মানে এবিসিডি অল বেঙ্গল চ্যাংড়ার দল, হ্যাঁ, না আহ দেখ, এইগুলো না কন্টিনিউয়াস হতে থাকে। এগুলো একটা এগুলো অর্গানিক ব্যাপার না? কন্টিনিউয়াস হতে থাকে, মানে চলতে থাকে। এগুলো যে সবগুলো খুব সমান পপুলার হয় এমনটা নয়। হ্যাঁ, যেমন এমবিবিএস খুব পুরনো জিনিস, মা বাবার বেকার সন্তান। হ্যাঁ, 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 হ্যাঁ। এখন এই জাতীয় প্রচুর সংগ্রহ করেছি। মানে সেগুলোর ব্যবহার সবকটারই যে সমান বেশি এমনটা নয়। এগুলো তো অ্যাব্রিভিয়েশন। হ্যাঁ, আর আর সমাস যেটা বলছি, সমাস জিনিসটা কিন্তু আহ মানে কন্টিনিউয়াসলি ছাত্ররা বানাতে থাকে। এমনটা নয় যে সমাসটা আমি একটা শব্দ হিসেবে ব্যবহার করলাম। হ্যাঁ, মানে আহ, ধরে যাক, মানে পার্থ শব্দের সমাস হলো পোঁদ মারতে ব্যর্থ। হ্যাঁ, কিন্তু পার্থটাকে আমি এইভাবে ব্যবহার করছি না। আমি আমাদের মানে মানে এটাকে একটা স্ল্যাং হিসেবে আমি আমার নর্মাল ডিসকোর্সের মধ্যে আনছি না। এটা নিয়ে আমরা আলাদা করে খিল্লি করছি। একদম। হ্যাঁ, মানে আমি এবং আমি এটা আমার একটা, ভাষাটা আমি এটা একটা ম্যানিফেস্টেশন অফ হিউমারও তো, সাংঘাতিক ভাবে। অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি। এবং হিউমার শুধু না, মানে এটাতে কোথাও কোথাও এমন একটা মানে কি বলবো, এমন সংক্ষিপ্ত ব্রেভিটি আছে। হ্যাঁ, হুম। যেমন ধরা যাক আহ পুলক। হ্যাঁ, পুলক সমাস হলো পুংলিঙ্গ লক।
হ্যাঁ মানে এখন এইগুলোর হিউমারের পার্টটা খুব স্ট্রং, খুবই স্ট্রং। ট্রু। হ্যাঁ কারণ স্ল্যাং এর একটা দিক যেমন রাগ ঝগড়া ইত্যাদি, হ্যাঁ খিস্তিটা উঠে আসে সেইখানে, কিন্তু স্ল্যাং এর একটা পার্ট তো আছে যেটা মানে ভীষণই মানে ফ্রিভোলাস, হ্যাঁ মানে পুরোটাই ফর ফান। হ্যাঁ সেই পার্টটায় সমাজটা খুব মানে, সমাজ শুধু না, নানা রকম কবিতা, হ্যাঁ নানা রকম ছড়া, যেমন আমাদের ছাত্র জীবনে আমরা শুনেছি, সেটা পরে দেখলাম শান্তিনিকেতনেও চলে। তুই আশুতোষে পড়েছিস নিশ্চয়ই, তুইও জানিস যে মহায়ন বলে একটা কাব্য ছিল, ও ইয়েস, হ্যাঁ। যেখানে রামায়ণ মহাভারতের ক্যারেক্টার গুলোকে নিয়ে যত রকম অদ্ভুত অদ্ভুত সম্পর্ক এবং অদ্ভুত অদ্ভুত কাণ্ড তৈরি করা যায়। এখন এই মহায়ন, এইগুলো দেখ, মানে স্ল্যাং যারা ব্যবহার করে তারা তো একটা কমিউনিটি। হ্যাঁ মানে এইগুলো কিন্তু সেই কমিউনিটির মধ্যে খুব পপুলার। হ্যাঁ নানা রকম গানের প্যারোডি, ইয়েস। হ্যাঁ মানে এগুলো আমরা একেবারে স্কুল জীবন থেকে শুনে আসছি। হ্যাঁ এখন সেইগুলো যে নেসেসারিলি সব সময় স্ল্যাং একটা খারাপ জিনিস, আক্রমণ করছি, খিস্তি দিচ্ছি, এইটা নয়। নয়, এ- হ্যাঁ। এ- এটা হলো ওই মানে একটা মানে পার্ট অফ লিভিং দ্য লাইফ। রাইট। মানে ওটা ওটা আমাদের একটা খুব মানে এন্টারটেনমেন্টের জায়গা। একটা জয়ফুল ম্যানিফেস্টেশন। একদম একদম। একদম। হুম। তাহলে লাস্ট প্রশ্ন তোমাকে, যে তোমার তো রিসার্চ দেখতে দেখতে 2 দশক পার হয়ে গেছে, এবং তুমি আগে বলেওছো যে মানে নতুন লোক দরকার যারা রিসার্চ করবে, এবং সোশ্যাল মিডিয়ার কোনো অস্তিত্বই নেই তোমার রিসার্চে, কখনো আসেনি বাজারে। সো কোথায় দেখছো মানে আধুনিক এই মানে সাহিত্যে বলো, মানে স্ল্যাং এর ইউসেজ বা স্ল্যাং এর ব্যবহার মেইন স্ট্রিমে তো অনেকটা চলে এসেছে মিডিয়াতে, সাহিত্যে তুমি কিভাবে দেখছো জিনিসটাকে? না দেখ, শুধু স্ল্যাং বলে নয়, ইন জেনারেল আমাদের জীবনে ট্যাবু গুলো অনেক আহ ঘুচে যাচ্ছে অনেক বিষয় নিয়ে, এটা এটা আগে আমি আলোচনা করেছি। ফলে স্ল্যাং এর ক্ষেত্রেও এটা অনেক দূর পর্যন্ত হচ্ছে। আমরা এখন প্রচুর স্ল্যাং চতুর্দিকে শুনতে পাই, যেগুলো আগে চট করে শুনতে পেতাম না। মানে একটা একটা পাবলিক স্পেসে লোকে এখন অনেক অনায়াসে স্ল্যাং ব্যবহার করে, এবং কে পাশে আসছে সেগুলো না দেখেই করে। ফলে এই পার্টটা তো একটা রইলই যে স্ল্যাং এর প্রচুর ব্যবহার বাড়ছে। সেটা বাড়লে লেখাতেও আসবে, সাহিত্যেও আসবে, মিডিয়াতে আসবে। এবং সোশ্যাল মিডিয়া একটা ভয়ঙ্কর জায়গা, কেন সোশ্যাল মিডিয়ায় মানে আহ, বিশেষত ফেসবুক ইত্যাদি, যেখানে মানে একটা তর্ক বিতর্কের জায়গা থাকে। হ্যাঁ, মানে যেটা সবচেয়ে ইন্টারেস্টিং পার্টটা হচ্ছে এই মুহূর্তে ইন্ডিয়া বাংলাদেশ। হ্যাঁ মানে বাংলাদেশিরা এবং বাঙালিরা, পশ্চিমবঙ্গের বাঙালিরা, বাঙালি ওরাও, হুম। পশ্চিমবঙ্গের বাঙালিরা, এরা যে পরস্পরকে কি রেঞ্জে গালাগালি দিচ্ছে। হ্যাঁ সেটা আগে খেলাকে কেন্দ্র করেছিল, এখন বাংলাদেশের এই আম, রাজনৈতিক পরিস্থিতির পর যে কোনো বিষয় নিয়েই এত মানে ভয়ঙ্কর লেভেলে গালাগালি চলছে। ফলে এই সোশ্যাল মিডিয়ায় তো কোনো সেন্সরশিপের জায়গা নেই। মানে ও রিপোর্ট টিপোর্ট করে একটা একে ব্লক করা যায়, কিন্তু মানে সেটাও খুব সেই অর্থে সেন্সরশিপ নয়, সেটা লোকে রাগ করে ওকে পছন্দ করি না ব্লক করে দিলাম, এইসব তো অন্য জিনিস। ফলে স্ল্যাং এর ভবিষ্যৎ একদিক থেকে অসম্ভব ব্রাইট, আমরা প্রচুর ব্যবহার করব। কিন্তু যে কথাটা আমি আগে বলেছিলাম, যে স্ল্যাং জিনিসটা যদি খুব বেশি ব্যবহার হতে থাকে, তাহলে তার ওই স্ল্যাঙ্গিনেসটা চলে যেতে পারে। হুম। হ্যাঁ মানে স্ল্যাংটা একটা ধাক্কা দেয়। এখন মানে যেটা খুব স্বাভাবিকভাবে রেগুলার ব্যবহারে চলতে থাকে, সেটা তো ধাক্কাটা হারাতে থাকে, হুম। যে কারণে পুরনো শব্দকে বদলে নতুন শব্দ করতে হয় অনেক সময়। গুল মারা বললে আর কাজ করে না, ঢপ মারা বললে সেটা বেশ এফেক্টিভ হয়।
আমি এই মুহূর্তে শান্তিনিকেতনে আমাদের ছাত্রদের মধ্যে একটা নতুন শব্দ শুনছি, হঠাৎ তারা খুব ব্যবহার করছে, সেটা হচ্ছে ফোকটিস। হ্যাঁ, ফোকটিস মানে ফালতু বেসিক্যালি। ও লোকটা একদম ফোকটিস, একটা ফোকটিস সিনেমা দেখে এলাম। মানে যে কোনো জায়গায় ফোকটিস শব্দ, ফোকটিস থেকে ফকটামিও চলছে এখন। আচ্ছা। হ্যাঁ, এখন এখন মানে এটা যে কোত্থেকে এলো, কেন এলো, এর কোনো মানে গল্প নেই। হুম। And এই এই যে শব্দটা এলো, আমি এই শব্দটা এই কারণে বলছি যে এটা খুব মানে এখনো ছড়িয়ে গেছে এমনটা নয়, একটা ছোট গ্রুপের মধ্যেই হয়তো চলছে। কিন্তু এই শব্দটা হঠাৎ একটা পারপাস সার্ভ করছে। হ্যাঁ, ফোকটিস বললেই সবাই বেশ মানে, ফালতু বললে সেই ইম্প্যাক্টটা হচ্ছে হচ্ছে না। হ্যাঁ, এখন এই এই ইম্প্যাক্টফুল স্ল্যাং, সেটা নতুন করে তৈরি করতে হবে। যে মুহূর্তে আমি স্ল্যাং বেশি ব্যবহার করছি, সে মুহূর্তেই পুরনো শব্দগুলো তার ইম্প্যাক্টটা হারাচ্ছে। ফলে এটা একটা খুব মানে পজিটিভ জিনিস, যে স্ল্যাং বেশি ব্যবহার হওয়া মানে কিন্তু স্ল্যাং বেশি মানে প্রোডাকশন অফ স্ল্যাং, মানে ডিমান্ড অ্যান্ড সাপ্লাই এর কেস আর কি। হুম। হুম। হ্যাঁ, মানে ডিমান্ড বেড়ে গেলে সাপ্লাই বাড়বে, নতুন শব্দ আসবে। তো আসবে, হয়তো ছোট গ্রুপে চলবে। যেটা স্ল্যাং সম্পর্কে সবসময়ই আমরা বলি যে এটা আসলে একটা মানে ভোকাবিউলারি, যেটা মানে উম, মানে মেইন স্ট্রিম, যে আমাদের স্ট্যান্ডার্ড ডায়ালেক্ট, তার দরজায় টোকা মারছে। হ্যাঁ, কেউ কেউ ঢুকে পড়বে, কেউ কেউ ওইখান থেকেই বেরিয়ে চলে যাবে। হ্যাঁ, কিন্তু এই যে টোকা মারছে, টোকা মারার সংখ্যাটা বাড়বে। কেননা যেগুলো ভেতরে ঢুকে গেছে, সেগুলো এত বেশি ব্যবহার যদি হতে থাকে, তাহলে সেগুলো আর সেই অভিঘাতটা হারিয়ে ফেলবে। ফলে এবং মানে 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 বেসিক্যালি ওই দুষ্টুমি আর মজাটাও আস্তে আস্তে লুজ করে ফেলছে লুজ সেগুলো। করবে, ডেফিনেটলি হুম। ডেফিনেটলি। মানে তার তার মানে এজটা নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, ধারটা নষ্ট হ্যাঁ, হয়ে যাবে, ধারটা রাইট। কমে যাবে। হ্যাঁ, হুম। 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 ফলে সেদিক থেকে স্ল্যাং এর ফিউচার, মানে নতুন স্ল্যাং এর ফিউচার, এটা সম্পর্কে আমার কিন্তু খুব একটা আগ্রহ আছে। হ্যাঁ, মানে মানে নতুন শব্দ কি আসছে, নতুন শব্দ কি আসতে পারে, সেটা দেখা যাক। দেখা যাক। হ্যাঁ, মানে এখন এমন নয় যে এটা ইমিডিয়েটলি হয়তো আমরা টের পাবো। হ্যাঁ, কিন্তু এটা 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 টের পাওয়ার মতন জায়গায় আস্তে আস্তে যাচ্ছে বলেই আমার মনে হচ্ছে। রাইট। তার মানে মোটামুটি মানে স্ল্যাং এর ভবিষ্যৎ ব্রাইট। আমরা অলওয়েজ, অলওয়েজ অলওয়েজ। স্ল্যাং এর ভবিষ্যৎ চিরকাল ব্রাইট। রাইট। তো হ্যাঁ, কারণ সেই, স্ল্যাং ছাড়া মানুষ বাঁচে না। হ্যাঁ, একদম তাই। হ্যাঁ, মানে সমাজ মানুষকে বাঁচিয়ে রাখেন, মানুষ সমাজে থাকে এবং সমাজকে গালাগাল করে। হ্যাঁ, ফলে সমাজকে মেনে নিয়ে সমাজকে গালাগাল। ফলে এই স্ল্যাং ইজ অলওয়েজ রেলেভেন্ট। রাইট। নতুন স্ল্যাং হ্যাঁ। উইথ মোর এজ, মোর এজ। মোর ওকে। শার্পনেস। তাহলে অন দ্যাট আমরা আজকে তাহলে এখানে শেষ করছি, অব্রদা। ওকে, ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। তোমার টাইম দেওয়ার জন্য। এবং তোমার মাই কথা প্লেজার। শুনতে এত ভালো লাগে যে মানে এই জন্য এইটাতে আমি বেশি কথাই বলিনি, বলতেও চাইনি। তো আমরা আগামী দিনে তোমার সাথে কথা বলে দেখি আরো কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করব। নিশ্চয়ই, নিশ্চয়ই। ঠিক আছে, তাহলে এখানে শেষ করছি। ঠিক আছে, ঠিক আছে। অনেক ধন্যবাদ। ওকে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ।